ওয়ালাইকুম সালাম। মার্জিয়া মেহজাবিন, সাদিয়া শাম্মী, সকালবেলায় ঘুম থেকে উঠবে? আমি তো সকালে উঠেছি, 6:30টার ব্যাস পড়াতে পড়াতে ওদেরকে 8:30 পর্যন্ত পড়িয়েছি। পড়িয়ে নাস্তা করলাম, তারপরে আসলাম। দাঁড়া, পিডিএফটা খুলে আগে। কই গেল এটা? দূরত্ব বিষয়ক তো হয়ে গেছে, তাই না? সব দূরত্ব শেষ, বিভক্তিকরণ হয়ে গেছে, তাই তো? এবার আছে কম কম বেশি বেশি থিওরি, ত্রিভুজ চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত। ঠিক আছে, তাহলে হচ্ছে টাইপ 4 নিয়ে আলোচনা করব, ত্রিভুজ চতুর্ভুজ। তারপরে ঢালের কাহিনী আছে এখানে অনেক, সমরেখা হওয়ার শর্ত, সঞ্চার পথ, এগুলো যাই হোক, এগুলো থেকে প্রশ্ন দেখা যায়নি, তো এই জন্য প্রশ্ন দেওয়া হয়নি, মানে বোর্ড প্রশ্ন বিগত 4 বছরে যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো দেখা গেলে এগুলোতে আসেনি, কিন্তু এগুলো একটু করে ধারণা থাকা দরকার, এই জন্য দিয়েছি কিন্তু। ঠিক আছে, তাহলে আমরা কম কম বেশি বেশি থিওরির একটা, কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওটা হয়েছে, কিন্তু এটার সাহায্যে আর 2-1টা প্রবলেম বলে দিচ্ছি। তাহলে আজকে লেকচার তো 3, তাই না? লেকচার 3, স্ট্রেট লাইন। তাহলে আজকের এটা হচ্ছে কম কম বেশি বেশি থিওরি, নাকি? কম কম বেশি বেশি থিওরি। তো এই কম কম বেশি বেশি থিওরি কোথায় কাজ করে সেগুলো তোমাকে আগে জানতে হবে। ঠিক আছে, তো কম কম বেশি বেশি থিওরি কাজ করবে একই সরলরেখা বরাবর বা সমান্তরাল সরলরেখা বরাবর। একই সরলরেখা বরাবর বা সমান্তরাল সরলরেখা বরাবর। সমান্তরাল সরলরেখা বরাবর কম কম বেশি বেশি থিওরি কাজ করবে একই সরলরেখা বরাবর বা সমান্তরাল সরলরেখা বরাবর। ওকে, তারপরে হচ্ছে দূরত্ব সমান হতে হবে। দূরত্ব সমান হতে হবে, রাইট? আবার লম্ব রেখা বরাবরও হয়, সেক্ষেত্রেও দূরত্ব সমান হবে, সেই কেসটাতে আমি আসবো আসলে। ঠিক আছে, যেমন দেখো যে এরকম বিষয় যে মনে করো যে এখানে একটা সরলরেখা আছে, এটা এ বিন্দু, এই সরলরেখার উপর এটা বি বিন্দু, এটা সি বিন্দু। ওকে, এই চিত্রে আমি তোমাকে বললাম এ বি আর বি সি সমান, তাহলে দূরত্ব সমান একই সরলরেখা বরাবর। এখন যদি কখনো এরকম বিন্দু থাকে যে এখানে 1, 5, এখানে 3, মনে করো 2, রাইট? সি বিন্দুর স্থানাঙ্ক যদি তোমার কখনো বের করার প্রয়োজন হয়, প্রশ্নটা এরকম হতে পারে যে দুটি প্রান্তীয় বিন্দুর একটি 1, 5, মধ্যবিন্দু 3, 2,
অপর প্রান্তের স্থানাঙ্ক কী হবে? এটা একটা প্রশ্ন হতে পারে। অথবা তোমাকে বলবে 3, 2 বিন্দুর সাপেক্ষে 1, 5 বিন্দুর প্রতিবিম্বের স্থানাঙ্ক কী হবে? একই কাহিনী। প্রতিবিম্ব মানে কি? যার সাপেক্ষে সেটা দর্পণ। তাহলে এই 3, 2 বিন্দুটা যদি দর্পণ বিবেচনা করো, 1, 5 বিন্দুটা যদি লক্ষ্যবস্তু চিন্তা করো, প্রতিবিম্ব হবে সি বিন্দু, রাইট? সমান দূরত্বে থাকবে, একই রেখা বরাবর। অথবা তোমার বলতে পারে একটা বৃত্তের ব্যাসের একটি প্রান্তবিন্দু 1, 5। তাহলে আমি যদি এখানে একটা বৃত্ত চিন্তা করি, রাইট? তাহলে বৃত্তের প্রান্তবিন্দু 1, 5, বৃত্তটির ব্যাসের প্রান্তবিন্দু 1, 5, কেন্দ্র 3, 2, অপর প্রান্তের স্থানাঙ্ক কি হবে? রাইট? একই কাহিনী সব। তাহলে এই জায়গাগুলোতে তোমার হচ্ছে এই কম কম বেশি বেশি থিওরি কাজে লাগিয়ে এমসিকিউ করতে পারবা, রাইট? অথবা তোমার আরেকটা কেস হতে পারে পরাবৃত্তের ক্ষেত্রে। দেখো, পরাবৃত্তের ক্ষেত্রে এখানে তোমার থাকে হচ্ছে শীর্ষবিন্দু, এখানে থাকে উপকেন্দ্র, এখানে থাকে দ্বিকাক্ষ এবং অক্ষরেখার ছেদবিন্দু, রাইট? এবং এই দূরত্বগুলো সব সমান কিনা। এখন তোমাকে বলে দেওয়া হলো একটা পরাবৃত্তের অক্ষরেখা এবং দ্বিকাক্ষের ছেদবিন্দু 1, 5, ঠিক আছে? এখানে দিলাম 1, 5, শীর্ষবিন্দু দিয়ে দিলাম 3, 2। এবারে দিয়ে বললাম উপকেন্দ্র কত, উপকেন্দ্র কত। এখানেও কিন্তু খেয়াল করে দেখো, এই বিন্দুটা কিন্তু এই দুটো বিন্দুর কি মধ্যবিন্দু। সুতরাং এই জায়গাগুলোতে এই থিওরিটা কাজ করবে, কম কম বেশি বেশি থিওরি। সেটা আবার কী জিনিস? সেটা হচ্ছে এরকম যে 1 থেকে এই 3 বেশি না কম? কত বেশি? তাহলে এখানে +2 আছে নিশ্চয়। এই পাশেও সেই কাজই করতে হবে তোমাকে। এটা বেশি হলে এই পাশে বেশি হবে, এখানেও +2 করতে হবে, রাইট? এই পাশে যে ঘটনা ঘটবে এই পাশেও সেই ঘটনা ঘটবে যদি একই দূরত্বের হয়, রাইট? তাহলে এখন বলো যে এটার থেকে এটা 2 বেশি, এটার থেকে আরও 2 বেশি করে দিলে এটা 5, ক্লিয়ার? এখান থেকে এটা কত কম? তাহলে এর সাথে কি করলে 2 পাওয়া যায়? এখানে -3 করলে, তাহলে এর থেকে এটা -3 করতে হবে। তাহলে 2 - 3 = কত? -1, অর্থাৎ অপর প্রান্তের স্থানাঙ্ক হবে 5 - 1। তাহলে প্রশ্নটা বিভিন্ন প্রকারের হতে পারে কিন্তু, রাইট? যে একটা বৃত্তের ব্যাসের এক প্রান্ত 1, 5, কেন্দ্র 3, 2 হলে অপর প্রান্তের স্থানাঙ্ক কি হতে পারে না বলো? তাহলে এই অঙ্ক পারা যাবে। তাহলে এই যে স্পেস থিওরি, বা এটাকে বলি আমি কম কম বেশি বেশি থিওরি, এই থিওরিটা কাজ করবে একই সরলরেখা বরাবর অথবা সমান্তরাল সরলরেখা বরাবর। কি ক্লিয়ার? এবার আসো, দেখো আমি আরেকটু ধারণা দিই যে মনে করো এই সরলরেখা আর এই সরলরেখা সমান্তরাল, রাইট? এখন এখানে দিলাম এ, এখানে দিলাম বি, এখানে দিলাম সি, এখানে দিলাম ডি। তাহলে এখানে কি কি শর্ত থাকতে হবে? এ বি আর সিডি হতে হবে সমান্তরাল, এবং এ বি এর দৈর্ঘ্য আর সিডি এর দৈর্ঘ্য হতে হবে সমান, রাইট? তাহলে এখানে কি শর্ত থাকতে হবে? এ বি সমান্তরাল সিডি, আবার এ বি = হতে হবে সিডি, রাইট? তবে এখানে তোমার স্পেস থিওরি কাজ করবে। এই যে এখানে 4টা বিন্দু দেখতে পাচ্ছ, তোমার এই শর্ত দিয়ে বলবে যে এর স্থানাঙ্ক দেওয়া আছে মনে করো 1, 3, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে 5, 1, এখানে এই স্থানাঙ্ক দেওয়া আছে 7, 2। তাহলে ডি এর স্থানাঙ্ক কত? ডি এর স্থানাঙ্ক কত, রাইট? তাহলে তুমি কি করবা? দেখো, কম কম বেশি বেশি থিওরি, এটার থেকে এটা বেশি না কম? কত বেশি? তাহলে এটার থেকে 4 বেশি করে দাও, তাহলে এখানে হবে 11। কারণ এই স্পেস আর এই স্পেস তো একই, তাহলে স্পেস থিওরি বলতে পারি আমরা এটাকে। তারপরে 3 থেকে এটা কত কম? 2 কম, তাহলে এখান থেকে 2 কমে দিলে এর স্থানাঙ্ক হয়ে যাবে 0। তাহলে এই সকল জায়গায় কাজ করবে স্পেস থিওরি।
কি ক্লিয়ার? তাহলে সমান্তরাল রেখাতে স্পেস থিওরি কাজ করে বা কম কম বেশি বেশি থিওরি কাজ করে, আবার একই রেখা বরাবর কাজ করবে, দূরত্ব সমান থাকতে হবে। আর দূরত্ব যদি একটা নির্দিষ্ট গুণ দেওয়া থাকে সেক্ষেত্রে পারা যায়, তবে ওগুলো আমরা মানে না করাই ভালো, দরকার নাই, এগুলোই বেশি আসে। ওকে, এবার আসো তাহলে এই ধরনের অঙ্কগুলো কিভাবে আসে দেখো। তোমাকে বলবে বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, সমান্তরিক। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, ওকে, আর একটা হচ্ছে সমান্তরিক। আমরা জানি এই চারটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো হয় সমান এবং সমান্তরাল। তার মানে কি, এই চারটা চতুর্ভুজের যে কোনো তিনটা শীর্ষবিন্দু যদি তোমার দেওয়া থাকে, তাহলে চতুর্থ শীর্ষবিন্দু আরামে বের করা যাবে উইদাউট কোনো সূত্র ইউজ করে, রাইট? কারণ আমার এগুলো এমসিকিউ আসতে পারে আর কি। ঠিক আছে, তাহলে আমি যদি বলি একটা সমান্তরিক, এই সমান্তরিকের মনে করো এটা এ, এটা বি, এটা সি, এগুলো শীর্ষবিন্দুর স্থানাঙ্ক তিনটা দিয়ে দিবে, তাহলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক এটা বের করা যাবে কিনা বলো। এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, এটা দেওয়া থাকবে, তাহলে কম কম বেশি বেশি থিওরি ইউজ করে এই অঙ্কগুলো করা যাবে খুব সহজেই। কি ক্লিয়ার হয়েছে? কি ক্লিয়ার বাবা? এত সকালে লাইভ ক্লাস সত্যি রোবট দোস্ত? কিসের রোবট দোস্ত? জিয়া, তুই ঘুম থেকে উঠে কি করছিস বেশালা? তাহলে বলো, কোনো আপত্তি আছে? তাহলে এই জাতীয় যত অঙ্ক আছে সব কমপ্লিট। ঠিক আছে, এবারে দেখো লম্ব রেখা বরাবর স্পেস থিওরি কিভাবে কাজ করে। ঠিক আছে, লম্ব রেখা বরাবর স্পেস থিওরি কিভাবে কাজ করবে এবার সেটা বলবো আমি। হ্যাঁ, দেখো, দেখেছ লাইভ ক্লাসে মাত্র কয়জন? 106 জন, 13,000 মেম্বার মনে করো। হ্যাঁ, 106 জন ক্লাস করতেছে, ফ্রি ক্লাস। হ্যাঁ, এই ক্লাস যদি পেমেন্ট নেওয়া হতো তাহলে কিন্তু বেশি উপস্থিতি হতো। তো যাই হোক, দরকার নাই, যে কয়জন ক্লাস করবে সেই কয়জনের জন্যই পড়াই, পরে রেকর্ড দেখে লিও, নাকি বলো? হ্যাঁ, দেখো আমি তার ডিলিট করি না। এখানে অনেকে অনেক কিছু করে, আমার এখান থেকে ভিডিও ডাউনলোড করে বিভিন্ন জন বিভিন্ন চ্যানেল খুলে তারা নাকি ইনকাম করতেছে। চিন্তা করো, আমি ফ্রি পড়াচ্ছি, তারা ইনকাম করতেছে, তাহলে মানসিকতা কোন জায়গায় গেছে? হ্যাঁ, তো যাজ্ঞা আমাদের উদ্দেশ্য সৎ আসলে। এবার দেখো, এখানে একটা বিন্দু আর সরলরেখা, এই সরলরেখার দুটা প্রান্ত বিন্দু দেওয়া আছে। মনে করো এখানে দিলাম 3, 1, হ্যাঁ, এখানে দিলাম মনে করো মোটামুটি 7, 5 দিলাম। ঠিক আছে, 7, 5 না 7, 4 দিই, সুবিধা হবে বুঝতে, রাইট? এখন আসো এ এবং বি, এই যে দুটা বিন্দু, প্রথম কাজ হচ্ছে এই দুটা বিন্দুর মাঝে যে স্পেস আছে, এই স্পেস নির্দেশক আমি একটা ক্রোমোজোর লিখব। সেই ক্রোমোজোরটা হচ্ছে 3 থেকে 7 কত বেশি? তাহলে এখানে 4, 1 থেকে 4 কত বেশি? 3। এই 4, 3, এই যে এটাকে যদিও বা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখলাম, কিন্তু এটা কোনো বিন্দু না, কিন্তু এটাকে আমি বলতেছি এই দুটা বিন্দুর স্পেস। স্পেস মানে গ্যাপ। এই দুটা বিন্দুর ভুজের গ্যাপ কত? 4। এই দুটা বিন্দুর কোটির গ্যাপ কত? 3। এটাকে বলা হয় স্পেসিং।
তাহলে এটা কিন্তু নট বিন্দু, এটা হচ্ছে স্পেসিং, রাইট? স্পেসিং বা স্পেস মানে এদের মধ্যে গ্যাপ কতটুকু, ফাঁকা কতটুকু, রাইট? পার্থক্য কতটুকু, এই দুটা ভুজের পার্থক্য কত, এই দুটা বিন্দুর কোটির পার্থক্য কত, রাইট? আচ্ছা, এখন দুটা বিন্দুর দেখো, তোমাদেরকে আমি দূরত্ব নির্ণয় করা শিখাইছি √, ভুজদ্বয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর স্কোয়ার। অ্যাকচুয়ালি এই দুটা বিন্দুর দূরত্বকে আমি এইভাবে লিখতে পারি, তাহলে স্পেসের এটা ভুজ, এটা স্পেসের কোটি, তাই কি না? তাহলে দূরত্ব মানে স্পেসিংয়ের হ্যাঁ স্পেসিংয়ের √, ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার, সংক্ষেপে লিখলাম কিন্তু, হ্যাঁ, ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ার। তাহলে আমরা যে স্পেসিংটা দেখতে পাই, সেই স্পেসিংয়ের ভুজ কোটির বর্গের বর্গমূলই আসলে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বোঝায়, রাইট? এখন আসো, আমি যদি এর উপর একটা লম্ব সরলরেখা আঁকি, দ্যাট ইজ এটা কিন্তু এর উপরে লম্ব, রাইট? এখন আমি বললাম এখানে একটা বিন্দু আছে ডি বিন্দু, ওকে? তাহলে আমি এখানে একটা বিন্দু দিয়েছি ডি বিন্দু, দেখো ডি বিন্দু, ওকে? আমার প্রশ্ন হচ্ছে যে এই দৈর্ঘ্য আর এই দৈর্ঘ্য যদি সমান হয়, রাইট, তাহলে এমনভাবে ইয়ে করতে হবে। আরেকটা কাজ দেখো, আমি এই অংশের দূরত্ব ইকুয়াল টু স্পেসিংয়ের ভুজ স্কোয়ার প্লাস কোটি স্কোয়ারের বর্গমূল লিখেছি। এই সরলরেখাটার ঢাল মানে তোমরা জানো কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, আর আমি বলি ঢাল মানে স্পেসিংয়ের কোটি, স্পেসিং এর কোটি ডিভাইডেড বাই ভুজ, রাইট? আমি বলি এটা স্পেসিং এর কোটি বাই ভুজই হচ্ছে ঢাল, আসলে কি ক্লিয়ার? এখন আসো, তার মানে কি, আমি যদি কোনো একটা সরলরেখার ঢাল জানি, যেমন এটার ঢাল হচ্ছে 4/3, রাইট? সরি, কোটি বাই ভুজ মানে 3/4। তাহলে আমি যদি ঢাল জানি, একটা সরলরেখার ঢাল যদি জানি আমি, মানে দুইটা বিন্দুর সংযোগ রেখাংশের যদি ঢাল জানি, সেখান থেকে স্পেসিংটা বলা যায়। আমি কি করেছি, স্পেসিংয়ের কোটি থাকে উপরে, ভুজ থাকে। এখন বলো, তাহলে এই সরলরেখার ঢাল হচ্ছে 3/4, রাইট? তাহলে এই সরলরেখাটার ঢাল কি হবে, যে এটার উপরে যেহেতু এটা লম্ব, এর ঢাল হবে -4/3। এখন আমার প্রশ্ন, আমি কি বলেছি, এই দুটা বিন্দুর সংযোগ রেখাংশের স্পেসিং ছিল ঢালের, মানে নিচে যেটা থাকে সেটা ভুজ, উপরে যেটা থাকে সেটা কোটি। এবারে বলো তো, আমি এইখানকার স্পেসিং চাই, এই দুটা বিন্দু আর এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান। এই চিত্রে AB = AD, এটা তোমাদেরকে আমি বলে দিলাম। তাহলে এমন দৈর্ঘ্য, এখানে এমন স্পেসিং নিতে হবে যেন দৈর্ঘ্য সমান থাকে, কারণ আমি বলে দিয়েছি AB = AD। ঘটনা সঠিক কিনা বলো? তাহলে এখানে ঢাল আছে -4/3, তাহলে স্পেসিং কত হওয়া দরকার? তাহলে এর স্পেসিং ভুজ আর কোটি লাগবে। আমরা জানি ঢালের নিচে থাকে ভুজ, তাহলে ঢালের নিচেরটা যদি 3 চিন্তা করি, উপরেরটা নিতে হবে -4, অথবা আমি যদি -3 ভুজ চিন্তা করি, কোটি চিন্তা করতে হবে 4। দেখো স্পেসিং কিন্তু এই স্পেসিংয়ের কোটি বাই ভুজ করে দেখো -4/3 হবে। তাহলে এই বিন্দু আর এই বিন্দুর স্পেসিং কিন্তু এইটা অথবা এইটা। তাহলে আমি একটা মানে নোট লিখতে পারি যে কোন একটা সরলরেখাংশের লম্ব রেখার দৈর্ঘ্য যদি সমান হয়, কোন একটা সরলরেখাংশের লম্ব সরলরেখাংশ যদি দৈর্ঘ্য সমান হয়, তার স্পেসিংটা কি হয়? স্পেসিংটা দেখো, এই স্পেসিংয়ের ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। ঘটনা সঠিক কিনা বলো? দেখো 4 3 হয়েছে, 3 4 হয়েছে,
ভুজ কোটি হয়েছে, কোটি ভুজ হয়েছে, যে কোনো একটা চিহ্ন পরিবর্তন হয়েছে, রাইট। তাহলে আমি লম্ব রেখার স্পেসিং বের করতে পারবো। কী কী সমান থাকতে হবে? দৈর্ঘ্যের সমান থাকতে হবে। এই সরল রেখাংশের দৈর্ঘ্য যা হবে, এই সরল রেখাংশের দৈর্ঘ্য তাই হতে হবে। তাহলে স্পেসিং আমি ভুজকে কোটি বানাবো, কোটিকে ভুজ বানাবো, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন করব। এবারে আমার প্রশ্ন, তাহলে এই দুটো স্পেসিং আসলে কি নির্দেশ করে? একটা যদি এই সরল রেখাংশ নির্দেশ করে, অপরটা নির্দেশ করবে নিচের দিকে, অর্থাৎ এইটা, এবং এগুলোর দৈর্ঘ্য সমান হবে, রাইট। তাহলে এটা যদি তুমি এটার স্পেসিং যদি 3-4 চিন্তা করো, তাহলে এটার স্পেসিং চিন্তা করতে হবে -3-4, রাইট। কে ক্লিয়ার? তাহলে আমি এখানে দুইটা স্পেসিং পাই লম্ব রেখার ক্ষেত্রে, রাইট। তাহলে এখানে কনসেপ্ট হচ্ছে লম্ব রেখাংশের মানে এই রেখার দৈর্ঘ্য যা, এই রেখাংশের দৈর্ঘ্য যা, এই লম্ব রেখাংশের দৈর্ঘ্য তাই হতে হবে, রাইট। স্পেসিংয়ের ঢাল, এই সরল রেখাংশের স্পেসিং যা হবে, এর স্পেসিংয়ে ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। এখন বলো, এটার সাথে এটা যোগ করে এটা হয়েছিল, তাহলে এটার সাথে এটা যোগ করে কেন এটা হবে না, রাইট। তাহলে এটার সাথে এটা যোগ করো, যোগ করলে কত হয়? 6, রাইট। এবার এটার সাথে এটা যোগ করে এটা করো, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হবে? 1,7। কি ক্লিয়ার? এখন প্রশ্ন, তাহলে এটা পরীক্ষায় কিভাবে আসতে পারে? প্রশ্নটা আসতে পারে এরকমভাবে যে একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, একটা বর্গক্ষেত্র দেওয়া আছে, রাইট। এই বর্গক্ষেত্রের মনে করো এই শীর্ষবিন্দু দেওয়া আছে 1, মোটামুটি 2, ওকে। এখন মনে করো এখানকার স্থানাঙ্ক দেওয়া আছে মোটামুটি ধরে নাও মনে করো হচ্ছে 9, ঠিক আছে। আবার মনে করো তোমার কত ধরবার 9, 8 দিলাম আর কি, ইচ্ছা মতো, আমার ইচ্ছা ভাই খুশি কাটো, যা ইচ্ছা তাই, রাইট। এবার আমি তোমাকে বললাম যে একটি বর্গক্ষেত্রের একটি কর্ণের প্রান্ত বিন্দু দ্বয় 1, 2 এবং 9, 8, রাইট। অপর প্রান্ত দ্বয়ের স্থানাঙ্ক কি? আমরা একটু আগে কি দেখেছি? বর্গক্ষেত্র, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক, এগুলোর যে কোনো 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করা যায়, রাইট। বাট আমরা এই মুহূর্তে 2টা শীর্ষবিন্দু দিয়ে বসে আছি বর্গক্ষেত্রের ক্ষেত্রে। বর্গক্ষেত্রে কিন্তু অন্য কোনো কিছুর আয়তক্ষেত্র বা সামান্তরিক ওগুলো দিলে কিন্তু নির্দিষ্ট করে বের করা যায় না, রাইট। এখন দেখো বাবা, আমি এখন বের করতে চাই এই স্থানাঙ্ক কত, এই স্থানাঙ্ক কত। খুবই সিম্পল। দেখো, তোমরা যদি এটা রিটেনও করে আসো অ্যাডমিশন টেস্টে 4 আনা মার্ক ইনশাল্লাহ কাটবে না, যদি স্যারের মধ্যে ফিলিংস থাকে, রাইট। তাহলে বলো, আমি কিন্তু এই কর্ণের প্রান্তবিন্দুদ্বয় চাই। আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে, রাইট। তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক আমি কিন্তু খুব সহজে বের করতে পারবো। কিভাবে? 1 আর 9 অর্ধেক মানে গড় মান 5, 2 আর 8 গড় মান 5, তার মানে এখানকার স্থানাঙ্ক 5, 5, রাইট। আমার দরকার কিন্তু এবার আবার মানে দূরত্ব, এই দূরত্ব দরকার, এই দূরত্ব এই বিন্দু আর এই বিন্দুর স্থানাঙ্ক দরকার। এখন বলো, এটার থেকে এই বিন্দুর সাপেক্ষে যদি নাও, তাহলে এটার স্পেসিং এবার আবার একটা তীর চিহ্ন দেবা, রাইট। তাহলে বলো, 1 থেকে 5 বেশি না কম? কত বেশি? 4 বেশি। 2 থেকে 5 কত বেশি? 3 বেশি, রাইট। এখন বলো, এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স সমান কিনা এবং এরা পরস্পরের উপর লম্ব কিনা। যদি লম্ব হয়, লম্ব রেখার স্পেসিং কি হয়? এই স্পেসিংয়ের ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হবে। তাহলে বলো, এখানে যদি আমি ভুজ কোটি কোটি ভুজ করি, তাহলে এটা হবে 3 - 4, অথবা এইটা হবে তোমার -3, 4, রাইট।
তাহলে এই বিন্দুর সাপেক্ষে তীর চিহ্ন দিতে হবে এ বরাবর, এই বিন্দুর সাপেক্ষে তীর চিহ্ন দিতে হবে এ বরাবর। অর্থাৎ এখান থেকে তুমি এখানে যেতে চাও, এখান থেকে এখানে যেতে চাও, রাইট? এখন বলো এইটার সাথে এটা যোগ হয়ে এবার এটা বানাবো, তাহলে এটার সাথে এটা যোগ করলে হবে 8 1, রাইট? ঠিক কিনা বলো? আবার এটার সাথে এটা যোগ হলে কত হবে রে বাবা? 2,9। শেষ অঙ্ক শেষ। কর্ণের অপর প্রান্তের স্থানাঙ্ক এইটা। যদি আমি অ্যাডমিশন টেস্টে এটা রিটেনেও করি কেউ কিছু বলবে না, বলবা স্যার দেখেলেন আপনি অপর কর্ণের প্রান্তদ্বয়, একটা হবে 8 1 আর একটা হবে 2,9। কি ক্লিয়ার হয়েছে কিনা বাবা বলো তোমরা? তাহলে লম্ব রেখার স্পেসিং বের করতে হলে মূল স্পেসিংয়ের ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, চিহ্ন একটা পরিবর্তন হবে। এই জন্য দুই সাইডে হয়, যে কোনো একটার চিহ্ন পরিবর্তন হয়, ভুজের নয়তোবা কোটির। কি ক্লিয়ার? তাহলে কি ক্লিয়ার? কি হয়েছে? এরপর থেকে দুইটা ক্লাস করে আসবে একদম। হ্যাঁ, কোনো ক্লাস না করে একটা ক্লাস করে মানে করতে আসাটা খুব বোকামি আসলে। এবার ভাই ক্লিয়ার হয়েছে কিনা তোমাদের বলো না প্লিজ। ওয়ান সেভেন কি করে আসলো? 17 কই? কোথায় 05? ও রে শালা রে, তাহলে তো যোগ বিয়োগই পারি না আমি, আর অঙ্ক শেখাচ্ছি, দেখো তো কেমন কথা। তাহলে এটার সাথে এটা যোগ করলে তবে 05। সরি ভাই সরি, বয়সের দোষে গেল। এগুলো বয়সের দোষ। সৈয়দ সারোয়ার জান ভাইয়া মাস্টার প্রোগ্রাম নিতে চাই ভাইয়া, আমার ম্যানেজারের সাথে একটু যোগাযোগ করিও। আমি আসলে তোমরা আমাকে সে ফোন দাও অনেকে, সারাদিন আমি আসলে ফোন ধরতে পারি না, সারাদিনই ক্লাসে থাকি, সকাল 6:30 থেকে 11টা পর্যন্ত, ওদিকে 2টা থেকে রাত 8টা পর্যন্ত। এর মধ্যে আমাকে ফোন দিলে কেউই পাবে না, ঠিক আছে? অতএব তোমরা ফোন দেওয়ার দরকার নাই। মোস্তাকের সাথে একটু তোমরা যোগাযোগ করিও। মোস্তাকের নাম্বার হচ্ছে 01768978954, ঠিক আছে? নাম্বার দিয়ে দিলাম, মোস্তাকের সাথে তোমরা একটু যোগাযোগ করিও। ওয়ান ফাইভ হবে না ভাই নিচেরটা? কই যোগ করলে কি হয়? 15 কি করে হয়? 3 আর -3 যোগ করলে কি হয়? 0 হয় না? তাহলে 05ই তো হয়। ও আজকে অফলাইন, কিন্তু অ্যাডমিশনের যে ব্যাচ আছে 10টা, এটা কিন্তু বন্ধ থাকবে। আজকে সব ব্যাচই ছুটি আছে 15 আগস্টের জন্য, শুধু তোমাদের অনলাইন ক্লাসটা চালু রেখেছি। আর সকালে শুধু সকাল 6:30 ফার্স্ট ইয়ারের একটা ব্যাচ ছিল, ওখানে বলতে ভুলে গিয়েছিলাম, ওরা চলে এসেছিল, ওই জন্য পড়িয়ে দিয়েছি। তো যাই হোক, তাহলে সবাই ক্লিয়ার হয়েছে না? তাহলে কম কম বেশি বেশি থিওরির কাহিনী কিন্তু ক্লিয়ার। এবার আসো কম কম বেশি বেশি থিওরি আরেক জায়গায় কাজ করো। তাহলে বর্গক্ষেত্রে কর্ণের প্রান্তবিন্দু দেওয়া থাকলে অপর কর্ণের প্রান্তবিন্দু দুটা বের করা যাবে। আবার যদি এরকম হয় যে একটা বর্গক্ষেত্রে 2টা শীর্ষবিন্দু দেওয়া আছে, অপর শীর্ষবিন্দু দুটার স্থানাঙ্ক বের করতে বলে অনেক সময়, ঠিক আছে? এমসিকিউ যদি আসে তাতে কোনো সমস্যা নাই, এখন তোমরা পারবা, এই অ্যাবিলিটি তোমাদের তৈরি হয়ে গেছে। এটা মনে করো একটা বর্গক্ষেত্র, এখানে একটা বিন্দু আছে তোমার, মনে করো 1 3, এখানে মনে করো আছে তোমার 5 2 দিলাম আর কি, রাইট? এটা একটা বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের
মনে করো দুটা শীর্ষবিন্দু দেওয়া আছে 1 3 5 2, অপর শীর্ষবিন্দুগুলো কি হবে? তো একটা বর্গক্ষেত্রে একটা বাহু দেওয়া থাকলে ওই বাহুকে বিবেচনা করে দুইটা বর্গক্ষেত্র অঙ্কন করা যায়। এই বাহুকে চিন্তা করে উপরে একটা বর্গক্ষেত্র, নিচে কিন্তু আরেকটা বর্গক্ষেত্র আছে। বলে এখানে একটা বর্গক্ষেত্র আছে কিনা? মোটামুটি আছে, রাইট? এবারে বলো বাবা, কিসে গেলাম আমি? আগে স্পেসিং দেখতে হবে। 1 থেকে 5 কত বেশি? 4 বেশি। 3 থেকে 2 কত কম? 1 কম, দ্যাট ইজ -1। তুমি যদি এই বিন্দুটাকে যদি রেফারেন্স বিন্দু হিসেবে ধরে নাও, অর্থাৎ এটার সাথে এইটা যোগ করলে এইটা পাওয়া যায়, রাইট? না, এখানে দেখো স্পেসিংটা কি আসলে এটার সাথে তুমি যে বিন্দুটার সাপেক্ষে নির্ণয় করতেছো, এই বিন্দু সাপেক্ষে যদি চিন্তা করতে তাহলে তো ভিন্নটা হতো। এই দেখি এই বিন্দু থেকে এই বিন্দুর স্পেসিং কত, তীর চিহ্নটা এই জন্য এইভাবে দিয়েছি, রাইট? অর্থাৎ এটার সাথে এটা যোগ করে এটা হবে, রাইট? তাহলে তুমি কি করবা? এই বিন্দু থেকে উপরের দিকে যাও, এই বিন্দু থেকে নিচের দিকে যাও, এই বিন্দু থেকে উপরের দিকে যাও, এই বিন্দু থেকে নিচের দিকে যাও। তাহলে দেখো এটার স্পেসিং 4 - 1, তাহলে লম্বরাকার স্পেসিং কি হবে? ভুজ কোটি হবে, কোটি ভুজ হবে, এবং যে কোনো একটা চিহ্ন পরিবর্তন হবে। দ্যাট ইজ এখানে যদি আমি 1 4 নেই, আর এখানে যদি আমি -1 -4 নিই, দেখো কি কাহিনী ঘটিয়েছি। এখানে কিন্তু ভুজ কোটি করেছি, কোটিটা ভুজ করেছি, দিয়ে এখানে -1-এর চিহ্ন পরিবর্তন করেছি, আর এখানে -1কে স্থির রেখে 4-এর চিহ্ন পরিবর্তন করেছি। এখানে 4কে স্থির রেখে -1-এর চিহ্ন পরিবর্তন করেছি, আর এখানে -1কে স্থির রেখে 4-এর চিহ্ন পরিবর্তন করেছি, রাইট? আবার বলো, এই রেখা আর এই রেখা সমান্তরাল কিনা? সমান্তরাল রেখার স্পেসিং চেঞ্জ হয় না, ওটাই থাকে। তাহলে এটা যদি 1 4 হয় তাহলে ডেফিনেটলি এটা হবে 1 4। এটা যদি -1 -4 হয় এটা হবে -1 -4। কি ক্লিয়ার? সমান্তরাল রেখার স্পেসিং পরিবর্তন হয় না। কি ক্লিয়ার? এখন আসো বলো বাবা, তাহলে এটার সাথে এটা যোগ করে এটা হবে কিনা? তাহলে এটার সাথে যদি এটা যোগ করি তাহলে কত হয়? 5, 3, তাই না? এটার সাথে এটা যোগ করতে হবে। ও কার সাথে কি যোগ করতেছি রে, কি ব্যাপার? এটার সাথে এটা যোগ, তার মানে 2, 7। এবার এটার সাথে এটা যোগ করলে কত হয়? 6, 6, তাই না? এটার সাথে এটা যোগ করলে কত হবে? 0, -1। এটার সাথে এটা যোগ করলে এটা কত হবে? 4, -2। তাহলে স্পেসিংয়ের সব কাহিনী কমপ্লিট। 10টা, ঠিক আছে? ক্লিয়ার কিনা? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। তাহলে বর্গক্ষেত্রের দুইটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে অপর শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক বের করা যাবে, রাইট? তাহলে কম কম বেশি বেশি থিওরির কাজ কমপ্লিট। ওকে, এবার আসো ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়। রাইট? সাধারণত এমসিকিউ এ ত্রিভুজের ক্ষেত্রফলের ছোট ছোট অঙ্ক আসে, যে মনে করো 3টা শীর্ষবিন্দু দিয়ে দেয় ডিজিট দিয়ে বলে এর ক্ষেত্রফল কত, রাইট? তো আমি যেটা শেখাই, কয়েকটা কেস আছে। একটা কেস হচ্ছে মূল বিন্দুর সাথে যদি অপর দুটা বিন্দু থাকে, একটা যদি 3টা বিন্দুর মধ্যে একটা বিন্দু যদি মূল বিন্দু হয়, যেমন একটা 0 0, একটা 5 1, আর একটা মনে করো 3 7, এইটা মনে করো হচ্ছে একটা ত্রিভুজ গঠন করবে। 3টা বিন্দু, এরা হচ্ছে ত্রিভুজ গঠন করবে। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি একটা মূল বিন্দু হয়, এই ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু মূল বিন্দু বাদে অপর দুটা বিন্দুকে এইভাবে
ভুল করে করো না ভুল, ভুল করে করো না ভুল, এটা মনে রাখতে পারবা না? ভুল করে করো না ভুল, রাইট? দেখো, ভুল করে করো না ভুল, অর্থাৎ ভুজ কোটি, কোটি ভুজ, বোঝো নাই? ভুজ কোটি, প্রথমটার ভুজ, দ্বিতীয়টার কোটি। এটা কিন্তু এই যে দেখো, প্রথমে কি শব্দ? ভুল, মানে প্রথমটার ভুজ, দ্বিতীয়তে কোটি, দ্বিতীয়টার কোটি, মাইনাস প্রথমটার কোটি, দ্বিতীয়টার ভুজ। তাহলে ভুজ কোটি, কোটি ভুজ, এটা করলে যা হবে সেটাই, যদি একটা মূল বিন্দু হয়, রাইট? সো দিস ইকুয়াল টু হাফ ইন্টু 535 মাইনাস 3 একে 3, মানে 32/2 মানে 16 বর্গ একক। তাহলে এই তিনটা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 16 বর্গ একক, রাইট? তাহলে এমসিকিউ করার জন্য এটা যথেষ্ট হেল্প করতে পারে যদি একটা বিন্দু কি হয়, 0, 0 হয়, রাইট? এবার দ্বিতীয় কেস, যদি তিনটা বিন্দুর মধ্যে কোনোটাই 0, 0 না হয়, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। এই দুটা ঘটনা ছাড়া তো কোনো ঘটনা নাই আসলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে, আছে বলো? তাহলে দেখো, মনে করো এরকম দিলাম একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু 3, 1, 5, 7 আর মনে করো 8, 2 দিলাম আর কি। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দিয়ে দিলাম। এখন তোমরা যেভাবে ক্ষেত্রফল নির্ণয় করো সেইভাবে না চিন্তা করে ওই যে হাফ ইন্টু তারপরে বসে 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 নির্ণায়ক দেবা, আরও অনেক নিয়মকানুন তোমরা জানো। বাট আমার কনসেপ্ট হচ্ছে তোমরা এখানকার যে কোনো একটা বিন্দুকে ঢিসমিস করে দিতে হবে, এটাকে বলা হয় ঢিসমিস পদ্ধতি। হ্যাঁ, এটাই লিখে দিয়েছিলাম, দেখো তোমাদের নোটের ভিতরে যে ক্ষেত্রফল নির্ণয় ঢিসমিস পদ্ধতি নামক একটা শব্দ উল্লেখ করেছিলাম। ঢিসমিস মানে হচ্ছে এখানকার যে কোনো একটা বিন্দুকে ঢিসমিস করে 0, 0 বানিয়ে দিতে হবে। মনে করো তুমি এটাকে 0, 0 বানাবা, রাইট? হ্যাঁ, তার মানে কি তোমার হুঁশ আছে যে এখান থেকে 3 আর এখান থেকে 1 কমাইছো, প্রত্যেকটা থেকে 3 আর 1 করে কমাও। তাহলে এখান থেকে 3 কমালে 2, এখান থেকে 1 কমালে 6, এখান থেকে 3 কমালে 5, এখান থেকে 1 কমালে 1। তার মানে এই তিনটা বিন্দু তোমার এখন ঢিসমিস হয়ে গেল। এই তিনটা বিন্দু যে ত্রিভুজ গঠন করবে, এই তিনটা বিন্দু একই ত্রিভুজ গঠন করবে। কি করা হয়েছে জানো? একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুকে শিফট করা হয়েছে আসলে। তার মানে কি এটাকে 3 একক বামে হটিয়ে 1 একক নিচে নামানো হয়েছে। এই শীর্ষবিন্দুটাকেও 3 একক বামে গিয়ে 1 একক নিচে নামানো হয়েছে। এই শীর্ষবিন্দুর ক্ষেত্রেও কিন্তু 3 একক বামে নিয়ে 1 একক নিচে নামানো হয়েছে, কমানো হয়েছে, রাইট? ফিলিংসটা কিন্তু এইটা আসলে। তাহলে বলো, আমি এই ত্রিভুজের ক্ষেত্রফল না বের করে এখন এটার বের করব। তাহলে এটার কি ছিল? হাফ ইন্টু ভুল করে করো না ভুল, তার মানে কি 2 মাইনাস 30 ক্ষেত্রফল আসলো, এখানে মাইনাস আসলো, কিন্তু মাইনাস তার ক্ষেত্রফল হতে পারে না। তার মানে তোমার প্রদত্ত বিন্দুগুলো ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘোরে। যদি তোমার এই চিহ্নটা নেগেটিভ আসে তাহলে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, অর্থাৎ এর ঘূর্ণনটা ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে আসলে। কি ক্লিয়ার? আর যদি পজিটিভ হতো তাহলে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে ঘোরে। কি ক্লিয়ার? তাহলে এই হচ্ছে তোমাদের হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সাধারণত তিনটা বিন্দুর যদি স্থানাঙ্ক দেওয়া থাকে, রাইট? এবার আসো, তাহলে আমরা একটু ঘুরে আসি যে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের কি কি অঙ্ক এসছে। ওকে, তাহলে এখানে একটু ঘুরে আসি। দেখো, এখানে ক্ষেত্রফল নির্ণয় 2টা অঙ্ক দেওয়া আছে। x = 3, y = +-x সরলরেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। বিন্দু দিয়ে ক্ষেত্রফল বোর্ড পরীক্ষা এখন পর্যন্ত এখানে দেয়নি আর কি, আসে হয়তো আগের সালের আছে, বাট বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বিন্দু দিয়েই বেশি আসে। এখন দেখো, তাহলে 1 নম্বরটার সলভ যদি আমরা করি, কোন কালার নিব?
লালটাই বেশি ফুটবে না কালো ফুটবে? এখানে কালো নেই, সমস্যা। তাহলে বলো, তাহলে এক্স ইকাল টু 3 সরল লেখা। আগে তোমাকে বাঁচতে হলে জানতে হবে যে না লালই নেই, ঠিক আছে। ওয়াই ইকাল টু প্লাস মাইনাস এক্স, ওয়াই ইকাল টু এক্স সরল লেখা মানে এইটা মূল বিন্দুর গামী সরল লেখা, এক্স অক্ষের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। ওয়াই ইকাল টু মাইনাস এক্স সরল লেখার গ্রাফ হচ্ছে এইটা, রাইট। সাথে আছে এক্স ইকাল টু 3 সরল লেখা। তাহলে এই রেখার উপরে ভুজকোটি কিন্তু সমান, তাহলে এক্স ইকাল টু 3 মানে এইটা এক্স ইকাল টু 3, তাহলে এই বিন্দুটা 3 0, অর্থাৎ এখান থেকে এইটুকু 3, রাইট। এখন বলো এখান থেকে এইটুকুর উচ্চতা হবে 3, কারণ ওয়াই ইকাল টু এক্স, এটা ওয়াই ইকাল টু এক্স মানে কি এক্স এর মানও যা ওয়াই এর মানও তা, তাহলে এখান থেকে এক্স এর মান 3, ওয়াই এর মানও 3, তার মানে এই বিন্দুটা ওয়াই ইকাল টু এক্স। তারপরে এটা যদি 3 হয় তাহলে এটা হবে -3, মানে -3 বাট দৈর্ঘ্য কত? এটা 3। এখন বলে এই ত্রিভুজের ক্ষেত্রফল তোমার প্রয়োজন। ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি হচ্ছে 6 আর উচ্চতা এই ত্রিভুজের কত 3, তার মানে এইটাই ইকুয়াল টু 9 বর্গ একক। তো 9 বর্গ একক কই? তাহলে ডি নম্বর অ্যান্সার। কি ক্লিয়ার? ফিলিংস লাগবে তো যে ওয়াই ইকাল টু প্লাস মাইনাস এক্স এর গ্রাফ, এক্স ইকাল টু 3 সরল লেখার গ্রাফ, তারপরে আমি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে করতে পারি, কি ঠিক কিনা বলো? সুতরাং তখন আবার আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ইউজ করে কি করব, রাইট। তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে চলে গেল। এবার দেখো বাবা, এবার আছে চতুর্ভুজ। এক্স ইকাল টু 0, এক্স ইকাল টু 4, তাহলে আমি যদি এখানে গ্রাফ অঙ্কন করি তাহলে এক্স ইকাল টু 0, ওয়াই অক্ষরেখার সমীকরণ এক্স ইকাল টু 0 নাকি, এক্স ইকাল টু 4, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা ডানে যাবে, এক্স ইকাল টু 4, তাহলে এটা এক্স ইকাল টু 4 সরলরেখা। এবার ওয়াই ইকাল টু 2, ওয়াই ইকাল টু 6, তাহলে ওয়াই ইকাল টু 2 এইটা, তাহলে ওয়াই ইকাল টু 2, রাইট। ওয়াই ইকাল টু 6 হচ্ছে এইটা, ওয়াই ইকাল টু 6 হচ্ছে এইটা। তাহলে এখন বলো তো বাবা, এখান থেকে এটা তো মূল বিন্দু, এখান থেকে এইটুকু 4 একক, এখান থেকে এটুকু 4 একক, এখান থেকে এটুকু 2, এখান থেকে এটুকু 6, তাহলে এটুকু কত? এটুকু 4। তাহলে এটা একটা আয়তক্ষেত্র মনে করো, এটা তো বর্গক্ষেত্র আসলে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু কত? 16। তাহলে অ্যান্সার হচ্ছে 16, অ্যান্সার হচ্ছে 16। শেষ। তোমাকে বলেছে এটা দ্বারা, এই রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে 16 অ্যান্সার। ফিলিংস লাগবে তো, রাইট। ক্লিয়ার? তাহলে এভাবে একটা ক্ষেত্রফল হতে পারে, মানে যেভাবে হোক ক্ষেত্রফল নির্ণয়ের জন্য হয় 3টা শীর্ষবিন্দু দরকার, নয়তো বা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দরকার, রাইট। আরও কিছু প্রশ্ন হয় এখান থেকে, তোমাকে বলবে এরকম এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকাল টু 1, এটা এই সরল রেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল কত, তাই কিনা বলো? তো এই সরল রেখাটা উভয় অক্ষের সাথে এরকম ত্রিভুজ গঠন করে, এটা এ এটা বি, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু এ বি। শেষ। নেগেটিভ আসুক পজিটিভ আসুক, ক্ষেত্রফল তো নেগেটিভ হয় না, আসলে ওগুলো এ বি এর চিহ্নের উপর নির্ভর করবে। ঘটনা সঠিক কিনা বাবা বলো? তাহলে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল এগুলো সংক্রান্ত হয়ে গেছে। নিশ্চায়ক নামক একটা বস্তু আছে ওখানে, ত্রিভুজের নিশ্চায়ক। তো নিশ্চায়ক দিয়ে আবার কি হয় দেখো, সেটা একটু বলে নিই, নইলে আবার তোমরা মন খারাপ করবা নি। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা একটু ত্রিভুজের নিশ্চায়ক থেকে চলে আসি। তাহলে ত্রিভুজের নিশ্চায়ক, আচ্ছা ত্রিভুজের নিশ্চায়ক, ত্রিভুজের নিশ্চায়ক, রাইট। তো ত্রিভুজের নিশ্চায়কটা হচ্ছে যে হাফ বাদে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে ত্রিভুজের নিশ্চায়ক, রাইট। তাহলে ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকলে তার নিশ্চায়ক আমরা বের করে নিব কিভাবে?
মনে করে একটা ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, এ অফ 1 3, বি অফ 5 1 আর সি অফ মনে করো 4 3 দেওয়া আছে। এটার নিশ্চয়ককে ডেল এবিসি দিয়ে আমরা প্রকাশ করি। এবিসি এর নিশ্চয়ক, এবিসি ত্রিভুজের নিশ্চয়ক এটা ডেল এবিসি, এই ডেল দিয়ে। ওকে, তোমরা যেটা হাফ সহকারে করতে সেটা ত্রিভুজের ক্ষেত্রফল বোঝায়। হাফ ছাড়া যেটা 1 2 5 1 4 3 আবার 1 2 1 3 আবার 1 3 রিপিট, এই জিনিসটার যে মান আসবে সেটা হচ্ছে তোমার ত্রিভুজের নিশ্চয়ক, রাইট? তাহলে এটা মান বের করার নিয়ম কি? এটা তাহলে 1 মাইনাস 15 মানে মাইনাস 14 নাকি, তারপরে 15 মাইনাস 4 মানে প্লাস 11, 12 মাইনাস 3 মানে প্লাস 9, রাইট? তাহলে 20 থেকে 14 বাদ দিলে 6। তাহলে নিশ্চয়কের মান পজিটিভ আসলো নাকি নেগেটিভ আসলো? নিশ্চয়ক যদি পজিটিভ হয় তখনই বিন্দুগুলো ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরে, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে ঘোরে, ঘড়ির কাঁটার বিপরীতে না, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে ঘোরে যদি নিশ্চয়ক পজিটিভ হয়, রাইট? তাহলে ডেল এবিসি, এখানে দুইটা তথ্য, ডেল এবিসি যদি গ্রেটার দেন 0 হয় তাহলে এ কমা বি কমা সি, কোন ব্যাচ রে তোমার? এডমিশন ব্যাচ আজকে বন্ধ না রে। এবিসি ঘড়ির যাও, ঘড়ির কাঁটার গাঁটকে বলো যেন উপরে আর না ওঠে কেউ, ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে। তা ডেল এবিসি গ্রেটার দেন 0 হলে এ কমা বি কমা সি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে। আর যদি ডেল এবিসি লেস দেন 0 হয় সেক্ষেত্রে এ কমা বি কমা সি বিন্দু 3টি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘুরবে। কি ক্লিয়ার? এটাকে বলা হয় এবিসি বিন্দু 3টা ধনাত্মক ক্রমে থাকা, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে সেটাকে আমরা বলি ঋণাত্মক ক্রমে থাকা, রাইট? তাহলে নিশ্চয়ক দিয়ে এগুলো ব্যাখ্যা করা যায়। নিশ্চয়ক দিয়ে আরও কিছু ব্যাখ্যা করা যায়, যেমন দেখো এর স্থানাঙ্ক 0 মাইনাস 1, বি এর স্থানাঙ্ক 15 2, সি এর স্থানাঙ্ক মাইনাস 1 2, ডি এর স্থানাঙ্ক 4 মাইনাস 5। আমার প্রশ্ন হচ্ছে এবি এর সাপেক্ষে সিডি এর অবস্থান কি? এবি এর সাপেক্ষে সিডি এর অবস্থান ব্যাখ্যা করো, রাইট? কার সাপেক্ষে? এবি এর সাপেক্ষে। তাহলে দেখো আমার প্রশ্ন হচ্ছে এবি এর সাপেক্ষে সিডি এর অবস্থান, সি আর ডি বিন্দুর, সি এবং ডি বিন্দুর অবস্থান ব্যাখ্যা করো, রাইট? তাহলে এবি এর সাপেক্ষে সি কমা ডি বিন্দুর অবস্থান ব্যাখ্যা করো, রাইট? কার সাপেক্ষে? তোমার কাজ যার সাপেক্ষে সেটা আগে লিখে নিবা, 2 বার লিখবা, রাইট? যার সাপেক্ষে কার অবস্থান দেখতে চাচ্ছ, এখানে একবার সি দাও, এখানে একবার ডি দাও, অর্থাৎ তুমি বের করবা ডেল এবিসি, বের করবা ডেল এবিডি, রাইট? তাহলে দেখো ডেল এবিসি যদি বের করো তাহলে এ বিন্দু 0 মাইনাস 1, বি বিন্দু 15 2, সি বিন্দু মাইনাস 1 2, আবার এ বিন্দু 0 মাইনাস 1। এটার একটা মান বের হবে কিনা বলো? তাহলে এটাই ইকুয়াল টু 0 প্লাস 15, 15 দুগুণে 30 প্লাস 2 মানে 32, 1 মাইনাস 0 মানে প্লাস 1, তার মানে দ্যাট ইজ 48, রাইট? ডেল এবিসি আসলো প্লাস 48, রাইট? এবার ডেল এবিডি, তাহলে 0 মাইনাস 1, বি এর স্থানাঙ্ক 15 2,
ডি এর স্থানাঙ্ক 4 - 5, আবার এর স্থানাঙ্ক লিখতে হয় 0 - 1। সো দিস ইকুয়াল টু কত হবে দেখো তো, তাহলে এখানে হবে 15 - 75 - 8, তাহলে -83, রাইট। তারপরে -4, রাইট। তাহলে -87 থেকে 15 বাদ দিলে -72। তার মানে দেখো এবি এর সাপেক্ষে সি এবং ডি এর অবস্থান ব্যাখ্যা করতে বললে তুমি দেখলা এবিসি ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে ঘোরে আর এবিডি ঘড়ির কাঁটার ঘূর্ণনের দিকে ঘোরে। চিত্রটা কেমন হবে দেখো, এখানে এ, এখানে বি, তাহলে সি এরকম কোন একটা জায়গায় আছে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে যদি তুমি ঘোরাও, রাইট। এ বি, তারপরে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীতে ঘুরলে এইভাবে ঘুরতে হবে। তাহলে সি বিন্দু এখানে কোথাও, তাহলে দেখো এ বি সি এর ঘূর্ণন এভাবে নাকি। আবার এবিডি এর চিহ্ন কি আসছে, নেগেটিভ। তার মানে কি এ থেকে বিতে যাবা, বি থেকে ডিতে যাবা, এটার ঘূর্ণনটা হবে ঘড়ির কাঁটার দিকে, ঘূর্ণনের দিকে। তাহলে এবিডি এখানে কোথাও, তাহলে এই ঘূর্ণনটা ঘড়ির কাঁটার দিকে, এটা এদিকে ঘুরেছে, এটা এদিকে ঘুরেছে, এই জন্য এটা পজিটিভ চিহ্ন এসছে, এটা নেগেটিভ চিহ্ন এসছে। এবার বলে এ বি এর সাপেক্ষে সি আর ডি বিন্দু দুটা একই পাশে নাকি বিপরীত পাশে বলবা। অতএব তুমি বলতে পারবা অতএব তাহলে এই দুটা চিহ্ন যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে ডেল এবিসি এবং ডেল এবিডি যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তাহলে আমরা বলতে পারবো এ বি এর সাপেক্ষে সি এবং ডি বিন্দু দুটা বিপরীত পাশে অবস্থান করে, রাইট। তাহলে অতএব এ বি এর সাপেক্ষে সি এবং ডি বিপরীত পাশে অবস্থান করে, সি এবং ডি বিপরীত পাশে অবস্থান করে। কি ক্লিয়ার? কোনো আপত্তি আছে? এবং খুবই মজার বিষয়, এই যে দুটা মান পাইলা ডেল এবিসি এবং ডেল এবিডি, আমি যদি বলি এবি রেখাটি সিডিকে কি অনুপাতে বিভক্ত করে, এই দুটার অনুপাতই অ্যান্সার 48/72। অনুপাতটা নেগেটিভ হয় না। 48/72 মানে 2:3। 24 দ্বারা ভাগ করো, 24 যখন 48, 3 × 24 72, তাহলে 2:3 হবে। তার মানে কি এবি রেখাটি সিডিকে 2:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে। কেন অন্তর্বিভক্ত করে? এবি এর সাপেক্ষে সি এবং ডি বিপরীত পাশে অবস্থান করে, তাহলে সিডিকে অন্তর্বিভক্ত করে না? তো সেটাই তো বলছি, এবি এর সাপেক্ষে যখন সিডি বিপরীত পাশে, তখন এবি রেখাটি সিডিকে অন্তর্বিভক্ত করবে, রাইট। এবং অনুপাত বের করা যায় এটা দিয়ে, যে ডেল এবিসি ডিভাইডেড বাই ডেল এবিডি এর মডুলাস আসলে, ঠিক আছে। বিপরীত পাশে থাকলে অন্তর্বিভক্ত, একই পাশে থাকলে বহির্বিভক্ত করতো, রাইট। কি ক্লিয়ার বাবা? এই সেলপলদের কি অবস্থা? বিদেশি সেলপলদের কি অবস্থা? বলো কি অবস্থা তোমাদের? ভাই ক্লিয়ার হয়েছে কিনা? মুশফিক হাসান দীপ্ত অনুপাত তো বললাম। আজমান হোসেন বলছে ভাই এসএসসি 2022-এর জন্য কয়টা অধ্যায়ে ক্লাস নেবেন অনলাইনে? এই যে সিকিউ এমসিকিউ শর্ট সিলেবাসে যে কটা চ্যাপ্টার আছে সব কটা চ্যাপ্টারে নেব। আর যেটা তোমাদের অ্যাডমিশন ব্যাচ দিয়েছি, পরীক্ষার আগে শর্ট সিলেবাসের বাইরে যে চ্যাপ্টারগুলো সেগুলোর উপরে সামগ্রিক একটা ধারণা, এবং খাতায় যা করাবো সেগুলোই করতে হবে, আর বাইরে কিছু করা যাবে না। যেমন ইতিমধ্যে বিন্যাস সমাবেশে ক্লাস শেষ করা হয়েছে, যেটা কিনা ওই 22-এর গ্রুপে দেওয়া আছে। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে আর কোনো
কথা হবে না আমাদের। হ্যাঁ, তাহলে নিশ্চয়কের কাহিনী কমপ্লিট। এবারে চলো আবার আমরা আমাদের পিডিএফে চলে যাই। সমরেখ হওয়া সংক্রান্ত, রাইট? তো সমরেখ হওয়ার জন্য অনেকগুলো শর্ত লাগে। 3টা বিন্দু যদি সমরেখ হয়, 3টা বিন্দু যদি সমরেখ হয়, দেখো 3টা বিন্দু যদি একই রেখায় অবস্থান করে, হ্যাঁ, তাহলে তোমরা বেশ কিছু জিনিসপত্র এখান থেকে জানো, এগুলো মনে রাখলেই হবে। যে একটা শর্ত হচ্ছে এ বি এর ঢাল, এ বি এর ঢাল ইকুয়াল টু এসি এর ঢাল ইকুয়াল টু বিসি এর ঢাল। এতে যে কোনো 2টা জিনিস শর্ত সিদ্ধ করলেই তারা একই সরলরেখায় অবস্থান করবে, রাইট? দ্বিতীয়ত হচ্ছে যদি ডেল এবিসি 0 হয়, ডেল এবিসি যদি 0 হয়, ক্ষেত্রফল নিব না, আর ক্ষেত্রফলের খাওয়া নাই আমাদের কাছে, রাইট? যে ডেল এবিসি 0 হওয়া মানে ক্ষেত্রফল 0 হওয়া, সেক্ষেত্রে বিন্দু 3টি একই সরলরেখায় অবস্থান করে। আবার 3 নম্বর, দেখো যদি এমনটা হয় যে এখানকার যে কোনো 2টা বাহুর সমষ্টি, যেমন এ বি প্লাস বিসি ইকুয়াল টু যদি এসি হয়, রাইট? যে কোনো 2টা দূরত্বের সমষ্টি তৃতীয় দূরত্বের সমান যদি হয়, রাইট? আমি এখানে দূরত্ব টোটাল 3 প্রকারে বের করতে পারি। এ বি বের করতে পারি, বিসি বের করতে পারি, এসি বের করতে পারি। এই 3টা শর্তে এ কমা বি কমা সি বিন্দু 3টি সমরেখ হয়, রাইট? এখানে কিছু কিছু স্পেশাল অঙ্ক আছে যেগুলো একই রেখায় অবস্থান করা সংক্রান্ত এবং খুব সংক্ষেপে করতে হয় এটা, রাইট? যেমন দেখো এরকম কিছু এমসিকিউ খুব বেশি আসে। সেটা হচ্ছে তোমাকে বললাম যে A0, 0B এবং 1 1 এই 3টা বিন্দু একই রেখায় অবস্থান করলে নিম্নের কোনটি সঠিক? ছেলেমেয়েরা এই অঙ্কটা হয় ঢাল দিয়ে করতে যাবে, নয়তো বা ক্ষেত্রফল দিয়ে করতে যাবে, কোনো না কোনোটা দিয়ে করতে যাবে। বাট আমার ফিলিংস হচ্ছে ভিন্ন। আমি ছাত্রদেরকে বলি স্পেশালি এই টাইপের অঙ্ক A0 0B, এটা যদি 1 1 বিন্দুতে যায়, তুমি আগে চিন্তা করো এটা একটা সরলরেখা, যে সরলরেখাটা x/a প্লাস y/b ইকুয়াল টু 1, রাইট? এই 2টা বিন্দুগামী সরলরেখা হলো। এই সরলরেখা আবার কোন বিন্দুতে যায়? 3টা বিন্দু একই রেখায় অবস্থান করে বলা আছে না? তাহলে দেখো একটা A0 বিন্দু দিয়ে যায়, আরেকটা 0B বিন্দু দিয়ে যায়, এই রেখার উপরে আরেকটা বিন্দু 1 1। তার মানে কি এই রেখার সমীকরণকে 1 1 দিয়ে সিদ্ধ করালেই হবে না? তাহলে আমি এখানে এই অঙ্কটা শেখাই এরকমভাবে যে এই 3টা বিন্দু সমরেখ হলে 1/a প্লাস 1/b এটা ইকুয়াল টু 1 হবে। এই যে এই বিন্দুটা এখানে সিদ্ধ করাবো। অর্থাৎ আমি তোমাদেরকে স্পেশালি বলে দিচ্ছি A0 এবং 0B এবং মনে করো এখানে mn, এই 3টা বিন্দু যদি একই রেখায় অবস্থান করে 100% m/a প্লাস n/b ইকুয়াল টু 1 হবে। এর থেকে আর কি শিখাবো বলো? ঘটনা সঠিক কিনা? ঘটনাটা কি? A0 আর 0B বিন্দুগামী সরলরেখা mn বিন্দুগামী, তার মানে তো এই 3টা বিন্দু একই রেখায় অবস্থান করে। মানে এরকম ফিলিংস কেন আসবে না, তাই কিনা বলো? তাহলে A0 আর 0B বিন্দুগামী সরলরেখার সমীকরণ x/a প্লাস y/b ইকুয়াল টু 1। এটা আবার কোন বিন্দুতে যায়? mn বিন্দুতে যায়। তাহলে mn বিন্দুর সমীকরণকে কি করবে? সিদ্ধ করবে, কাজ শেষ, রাইট? তাহলে আমাদের এই অঙ্কটা আমাদের জীবন থেকে চলে গেল। সমরেখের এই অঙ্কটা খুব আসে, ঠিক আছে? তাহলে সমরেখ হওয়ার সংক্রান্ত চলে গেল। এবার সঞ্চার পথ সংক্রান্ত অঙ্ক এখানে আসেনি, তবে তোমাদের যে পরীক্ষায় আসবে না তা না। এই সঞ্চার পথ তো প্রচুর আছে, প্রচুর। তবে স্থানাঙ্ক চ্যাপ্টারে যে সঞ্চার পথটা, সেই অংশটুকুর উপরে একটু ধারণা দেওয়া যায়। সেটা হচ্ছে বিন্দুর সঞ্চার পথ চাই, বিশেষ করে একটা বিন্দুতে একটা পরিবর্তনশীল রাশি দিয়ে, ঠিক আছে? তাহলে আমি সঞ্চার পথ বিষয়ক যেটা বলছি সেটা হচ্ছে বিন্দুর সঞ্চার পথ। আগে বিন্দুর
সঞ্চার পথ, অর্থাৎ পরিবর্তনশীল বিন্দু, পরিবর্তনশীল বিন্দু, পরিবর্তনশীল বিন্দুর সঞ্চার পথ। তো এখানকার জন্য আমি তোমাদেরকে শিখিয়ে রেখেছি, অনেকে আমার ক্লাস করেছে এর আগে অফলাইন অনলাইনে, যে প্রদত্ত বিন্দুটিতে যে চলক পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হয়। প্রদত্ত বিন্দুটিতে যে চলক পরিবর্তনশীল তাকে ভ্যানিশ করতে হয়। অর্থাৎ আমি যদি বলি যে টি পরিবর্তনশীল হলে, এ ধরনের প্রশ্ন বেশি আসে, টি পরিবর্তনশীল হলে, রাইট, তোমার মনে করে একটা অঙ্ক দিল 2t + 1 3t - 2, রাইট, এটা দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ কি হবে, রাইট। তোমাকে মনে করতে হবে এই দুটা ভুজকোটি থেকে টিকে ভ্যানিশ করতে হবে, ঠিক আছে। তাহলে আমি যদি বলি এই দুটা ভুজকোটি থেকে টিকে ভ্যানিশ করতে গেলে ভুজের সাথে 3 দ্বারা গুণ, কোটির সাথে 2 দ্বারা গুণ করে বিয়োগ করতে হবে, ঠিক কিনা বলো। তাহলে বলো তো, ভুজের সাথে 3, ভুজ মানে এক্স, দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় ভুজ মানে কি আর কোটি মানে কি, এইভাবে ফিলিংস থেকে আসতে হবে তোমাকে, যে এই টিকে ভ্যানিশ করতে গেলে ভুজের সাথে 3 দ্বারা গুণ দিয়ে বিয়োগ করতে হবে, কোটির সাথে 2 দ্বারা গুণ করে বিয়োগ করলে কত হয়, এই ধ্রুবক পদটা কি দিবে দেখো, এখানে 3 আর এখানে -2, তাহলে 3 থেকে -2 বিয়োগ করলে কত হয়, =5, এটা হবে অ্যান্সার, এটাই অ্যান্সার অঙ্কের। কঠিন মনে হলো, দরকার নাই, তুমি এটাকে x মনে করবা, x = 2t + 1, y = 3t - 2, ওকে। এই দুটা ইকুয়েশন থেকে এখন টিকে ভ্যানিশ করো তুমি। তাহলে টিকে ভ্যানিশ করতে গেলে কি করবা বলো, এটাকে 3 দ্বারা গুণ, এটাকে 2 দ্বারা গুণ করে বিয়োগ করে দাও, যা আসবে সেটাই অ্যান্সার, সেটাই ইকুয়েশন, সেটাই বিন্দুর সঞ্চার পথ। তাহলে প্রদত্ত বিন্দুটিতে, তাহলে এটা নোট করে রাখতে হবে, প্রদত্ত বিন্দুটিতে যে চলকটা পরিবর্তনশীল বলা থাকবে তাকে ভ্যানিশ করতে হবে। প্রদত্ত বিন্দুটিতে যে চলক পরিবর্তনশীল বলা থাকবে তাকে ভ্যানিশ করতে হবে, রাইট। কটা ব্যাস আজকে বেশ ছুটি আছে না, গার্ড নিচে নাই, কিছু বলেনি, হ্যাঁ ওই গার্ডকে ডাকো তো একটু, বলো তুই ডাকছে। তাহলে কি ক্লিয়ার? এ বাবা, তাহলে কোন একটা বিন্দুতে যে রাশিটা পরিবর্তনশীল তাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। আমি যদি আরেকটা অঙ্ক দিই, যে টি পরিবর্তনশীল হলে 2 নম্বর অঙ্ক দিলাম, যে at², twice at, এই বিন্দুটি দ্বারা নির্দেশিত সঞ্চার পথের সমীকরণ কি হবে, রাইট। তাহলে এখানে কে পরিবর্তনশীল, টি পরিবর্তনশীল। স্টুডেন্ট উঠতেছে কেন, কে একটু আগেই যে মোস্তাক যাই বললো বা যে ছেলেপেলে নামে গেল, তো এই মেয়েটা উঠলে কি করে, বলার পরে বলছিল আসলে মেয়েটা কি বললো বলো তো, কিরম মিথ্যা কথা বলছে মেয়েটা, কি বললো যে আমার সাথে কোনো কথা হয়নি। তাহলে এখানে কে পরিবর্তনশীল, টি পরিবর্তনশীল, তাহলে একে টিকে ভ্যানিশ করতে হবে। তাহলে তুমি কি করবা, x = at² নাও আর y = twice at নেবা। এই দুটা সমীকরণ থেকে টিকে তুমি কিভাবে ভ্যানিশ করবা এটা তোমার বিষয়, রাইট। তাহলে এটাকে বর্গ করে নাও, y² = তাহলে কি হবে 4a² t², এটা এখানে তুমি লেখো 4a × at², বলো at² মানে কি x, তাহলে দিস = 4ax, তাহলে এই বিন্দু সঞ্চার পথ হবে y² = 4x। তাহলে যে রাশিটা পরিবর্তনশীল তাকে কি করতে হবে, এটা তোমার মূল টার্গেট। পরিবর্তন কিভাবে করতে পারবা এগুলো একটু প্র্যাকটিস করে রাখবা, তাহলেই হবে, ঠিক আছে। তাহলে পরিবর্তনশীল বিন্দুর সঞ্চার পথ বের করতে বললে ওই বিন্দুটাতে যে চলক পরিবর্তনশীল বলা থাকবে সেটাকে ভ্যানিশ করতে হবে, সোজা হিসাব, ওকে। তাহলে এটা আমাদের জীবন থেকে চলে গেল সঞ্চার পথ। আরও সঞ্চার পথের কিছু শর্ত আছে, যেমন তোমার সরাসরি আসে, দেখো
দুটি নির্দিষ্ট বিন্দু হতে সমুদ্রবর্তী বিন্দুর সঞ্চার পথ হয় একটা সরল রেখা। এগুলো কিছু কথা মনে রাখতে হয়, কারণ তোমার এমসিকিউ আসবে জাস্ট এরকম যে দেখো কীরকম এমসিকিউ হয় সেটা বলছি। তোমাকে বলতে পারে যে 2, 3 এবং 4, -5 এই বিন্দুদ্বয় হতে সমুদ্রবর্তী বিন্দুর সঞ্চার পথ কি? সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। শুধু ওইটা মনে রাখলেই হবে। দুটি বিন্দু হতে সমুদ্রবর্তী বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা। রাইট? তাহলে এই পয়েন্টটা লিখে রাখতে পারো। দুটি বিন্দু হতে সমুদ্রবর্তী বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা। সরলরেখার ইকুয়েশন দেওয়া থাকে না, সরাসরি ইকুয়েশনটা কি নির্দেশ করে সেটা দেওয়া থাকে। তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু হতে সমুদ্রবর্তী বিন্দুর সঞ্চার পথ একটি সরলরেখা। ঠিক আছে? আরও অনেক শর্তেই সরলরেখা আছে। এটার সাথে নির্দিষ্ট কোণ উৎপন্নকারী বিন্দুর সঞ্চার পথ হচ্ছে সরলরেখা। মেলা আছে, সরলরেখার বিভিন্ন শর্তে সরলরেখার গঠিত হয়, তবে এগুলো স্পেশাল। দ্বিতীয়ত হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব সর্বদা ধ্রুবক হলে সেটা বৃত্ত। এটা তোমরা জানো। একটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব সর্বদা ধ্রুবক হলে সেটা বৃত্ত। রাইট? চলমান বিন্দু তো এই যে বৃত্তের পরিধির উপরে চলে, আর নির্দিষ্ট বিন্দুটা তো কেন্দ্র, আর ধ্রুবকটা হচ্ছে ব্যাসার্ধ। এছাড়াও আছে দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত 1 ব্যতীত কোনো অঋণাত্মক সংখ্যা হলে সেটা হবে তোমার বৃত্ত। দুটি নির্দিষ্ট বিন্দু হতে। দেখো তোমাকে প্রশ্ন করলো 2, 3 এবং 4, -5 হতে XY বিন্দুর দূরত্বের অনুপাত, XY বিন্দুর দূরত্বের অনুপাত 3 হলে, দেখো এমসিকিউ, তোমার ইকুয়েশন বের করার সময় নাই আসলে, তোমাকে শুধু বলবে এই সঞ্চার পথটা কি। রাইট? দুটি নির্দিষ্ট বিন্দু হতে XY বিন্দুর দূরত্বের অনুপাত 1 ব্যতীত কোনো অঋণাত্মক সংখ্যা হলে, কোনো অঋণাত্মক মানে কি ঋণাত্মক হওয়া যাবে না, কিন্তু 1 হওয়া যাবে না, যে মানে তাহলে 1 ব্যতীত। তাহলে তোমরা লিখে রাখবা দুটি নির্দিষ্ট বিন্দু হতে, নোট করো, দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত, দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত তাহলে কি বললাম? দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত 1 ব্যতীত অঋণাত্মক সংখ্যা হলে চলমান বিন্দুটি চলার পথ হবে একটি বৃত্ত। ক্লিয়ার? এখনো ছেলেমেয়েরা ঘুম থেকে ওঠেনি নাকি? কে ক্লিয়ার কিনা বলো? তাহলে দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত যদি 1 ব্যতীত অঋণাত্মক সংখ্যা হয় তাহলে সেটা কি হবে? বৃত্ত। তাহলে বৃত্তের সংখ্যা দুই ভাবে, একটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব সর্বদা কি হলে? ধ্রুবক হলে সেটা একটা বৃত্ত। এটাও কিন্তু বৃত্তের সংখ্যা। অঋণাত্মকের ভিতরে তো 0 আছে, তাই কিনা বলো? তাহলে আমি যদি এটা বলি দুটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত যদি 0 হয় তবে সেটা হবে বিন্দুবৃত্ত, সেটা হবে বিন্দুবৃত্ত। ক্লিয়ার? ভাই আরেকবার রিপিট করেন কথাটা, একটু লিখবো, আরে পরে পজ করে থামিয়ে লিখে লিও। ঠিক আছে?
এবার আসো, তাহলে বৃত্তের সংজ্ঞা হলো, বৃত্তের মানে পরিচয় সংজ্ঞা থেকে এমসিকিউ এর জন্য। ওকে, এবার আসো, পরাবৃত্তের কাহিনী আছে। একটি নির্দিষ্ট সরল রেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু হতে সমুদ্রবর্তী বিন্দুর সঞ্চারপথ পরাবৃত্ত। তুমি যদি এমসিকিউ দেখো যে একটা নির্দিষ্ট সরল রেখা আছে আর একটা নির্দিষ্ট বিন্দু আছে, মনে করো তোমাকে দিল যে 3x প্লাস 4y প্লাস 1 = 0 এবং 2 3 হতে সমুদ্রবর্তী বিন্দুর সঞ্চারপথ কি দেওয়া থাকবে? সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত। তোমাকে লিখতে হবে পরাবৃত্ত, রাইট? তাহলে পরাবৃত্তের সংজ্ঞা লেখো। একটি নির্দিষ্ট সরল রেখা এবং একটি নির্দিষ্ট সরল রেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু হতে একটি নির্দিষ্ট সরলরেখা এবং একটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্ব সর্বদা সমান হলে বিন্দুটির চলার পথ পরাবৃত্ত। বিন্দুটির চলার পথ পরাবৃত্ত, রাইট? সিপাত, অনেকদিন পর তুমি ক্লাস করতেছো ভাই, এটা একটু চিত্র দিয়ে বুঝিয়ে দেন বৃত্তটা। সিপাত, এগুলো অ্যাডমিশন বেসে একটু আলোচনা করলে বেশি ভালো হয়, কারণ এখানে শেষ করতে হবে অনেক এমসিকিউ। হ্যাঁ, তুমি তো অ্যাডমিশন বেসে আসো, তো যাই হোক, দেখো এবার ক্লিয়ার? পরাবৃত্তের সংজ্ঞা লিখলা। এবার উপবৃত্ত আছে, অধিবৃত্ত আছে। সাধারণত এই সরল রেখা, বৃত্ত থেকে এগুলো আসে আর কি। পরাবৃত্তের ইকুয়েশন আছে। উপবৃত্তের এরকম হতে পারে যে মনে করো তোমার হচ্ছে দুটা নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের অনুপাত, তো আমি তোমাদেরকে বললামই, রাইট? সেটা কিসের সমীকরণ? হ্যাঁ, অনুপাত যদি 1 ব্যতীত কোনো মানে অঋণাত্মক সংখ্যা হয় তবে সেটা তো বৃত্ত, ঠিক আছে? উপবৃত্তের এরকম সংজ্ঞা আছে। দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের সমষ্টি যদি একটা ধ্রুবক হয়, সেই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি ধ্রুবক অপেক্ষা ছোট হয়, তখন সেই বিন্দুর চলার পথ হচ্ছে উপবৃত্ত, ঠিক আছে? যে উপবৃত্তের সংজ্ঞাটা যদি লেখো তো লেখো, দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের সমষ্টি, কোনো চলমান বিন্দুর দূরত্বের সমষ্টি একটি ধ্রুবক এবং নির্দিষ্ট বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এবং নির্দিষ্ট বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব লেস দেন ধ্রুবক হলে বিন্দুটির চলার পথ হবে উপবৃত্ত। দুটি নির্দিষ্ট বিন্দু হতে কোনো চলমান বিন্দুর দূরত্বের সমষ্টি যদি কি হয়, তাহলে তোমাকে এরকম বলতে পারে যে একটা প্রশ্ন দিলাম যে এ অফ মনে করো 5 0, রাইট? বি অফ -5 0, পি অফ এক্স ওয়াই এবং একটা কন্ডিশন দিয়ে দিল তোমাকে, ওকে, যে পি এ প্লাস পি বি এটা ইকুয়াল টু মনে করো 12। পি বিন্দুর সঞ্চারপথ কি? এটা এমসিকিউ দিতে পারে। তা কি ফিলিংস বলো? 5 0 একটা নির্দিষ্ট বিন্দু, -5 0 একটা নির্দিষ্ট বিন্দু, পি এ মানে কি? চলমান বিন্দুতে এর দূরত্ব,
পিবি মানে বি বিন্দু থেকে চলমান বিন্দু দূরত্ব, এই দুটা দূরত্বের সমষ্টি কত? ওখানে সমষ্টি বলা ছিল কি, দূরত্বের সমষ্টি একটি ধ্রুবক, তাহলে ধ্রুবকটা এখানে 12, এবং এই দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 10, এই 10 12 থেকে ছোট কিনা, এবং নির্দিষ্ট বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব লেস দেন ধ্রুবক, তখন সেটা উপবৃত্ত। সুতরাং পি বিন্দুর সঞ্চারপথ এখানে একটা উপবৃত্ত হবে। তাহলে পি বিন্দুর সঞ্চারপথ এখানে একটা উপবৃত্ত। কি ক্লিয়ার? তাহলে সঞ্চারপথ বিষয়ক কাহিনী কিছু হলে আমি একটু ধারণা দিলাম। এগুলোই আরো অনেক ডিটেল আলোচনা আছে। শোনো, আমি এখানে কিন্তু ডিটেল সব বলছি না, কারণ এখানে বলতে গেলে বাবা আমার সময় তো আর অত না, কারণ শেষ তো করতে হবে, ফাইনাল পরীক্ষার জন্য আমি ইয়া করতেছি। এগুলো মেলা আরো অনেক আলোচনা আছে, সমালোচনা আছে। এবার আসো ত্রিভুজের বিভিন্ন প্রকার কেন্দ্র সংক্রান্ত থেকে। এখানে কত কিছু বলার আছে, তোমাদের কোনো ধারণাই নাই মনে করো, এত কিছু বলার আছে। ত্রিভুজের কেন্দ্র হয় টোটাল 4 প্রকারের, 5 প্রকারের হয় আসলে: ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র, অন্তকেন্দ্র, বহির্কেন্দ্র। বহির্কেন্দ্র সাধারণত তোমাদের আলোচনায় নাই, রাইট? তো আমি একটু ধারণা দিই। তাহলে কেন্দ্র কত প্রকারের হবে? একটা হচ্ছে ভরকেন্দ্র, তাই কিনা বলো? ভরকেন্দ্র সম্পর্কে আমি কিছু বলবো না। ভরকেন্দ্র হচ্ছে ভুজগুলোর যোগফল বাই 3, কোটিগুলোর যোগফল বাই 3। ওকে? সমবাহু ত্রিভুজের সব কেন্দ্র একই। যদি সমবাহু একটা ত্রিভুজ যদি তুমি বুঝতে পারো যে এটা একটা সমবাহু ত্রিভুজ, সেই ত্রিভুজের যদি তোমাকে অন্তকেন্দ্র বের করতে বলে, তাহলে তুমি ভরকেন্দ্র বের করে তাহলেই হবে। ভরকেন্দ্র মানে কি? ভুজগুলোর যোগফল বাই 3, কোটিগুলোর যোগফল বাই 3, ভরকেন্দ্র। এবার পরিকেন্দ্র। তাহলে পরিকেন্দ্র, সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র মানে ভরকেন্দ্র। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র মানে অতিভুজের মধ্যবিন্দু। তাহলে দেখো, এখানে তোমাকে কিছু বিষয় জানতে হবে যে এই পরিকেন্দ্র আবার কিছু ঘটনা ঘটতেছে, তাই না? যে সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র, সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু, অতিভুজের মধ্যবিন্দু। সমকোণী ত্রিভুজের পরিকেন্দ্র অতিভুজের মধ্যবিন্দু। এখন তুমি দেখবা যে সমকোণী ত্রিভুজগুলো কিভাবে গঠন হয়, রাইট? দেখো, আমি যদি তোমাদেরকে বলি যে সমকোণী ত্রিভুজ, বিন্দু দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন হয়, সাধারণত যে প্রশ্নগুলো না আসে সেগুলো নিয়ে কথা বলছি। স্পেশাল কেসগুলো আসলে এখানে আলোচনা করার অত সময় নাই, ওগুলো অ্যাডমিশন বেসে দেখা যাবে। দেখো, এরকম ঘটনা ঘটতে পারে: 0 0 8 0 0 4, এই 3টা বিন্দু একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। স্পেশালি 3টা বিন্দুর মধ্যে যে কোনো 2টা বিন্দুর যদি ভুজ সমান হয়, যে কোনো 2টা বিন্দুর যদি কোটি সমান হয়, আরো 2টা বিন্দুর যদি কিছুই সমান না হয়, তবে সেটাও সমকোণী ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু নির্দেশ করে। বলো, এই 2টা বিন্দুর কি সমান? কোটি সমান। এই 2টা বিন্দুর কি সমান? এই 2টা বিন্দুর কি সমান? কিছুই সমান না। তাই 3টা বিন্দুর মধ্যে এক জোড়া বিন্দুর ভুজ সমান হবে, এক জোড়া বিন্দুর কোটি সমান হবে, আরেক জোড়া বিন্দুর কিছুই সমান হবে না। যে জোড়া বিন্দুর কিছুই সমান না তার মধ্যবিন্দুই হচ্ছে পরিকেন্দ্র, সেটাই অতিভুজের প্রান্তবিন্দু বোঝায়। কারণ এদেরকে যদি তুমি গ্রাফ পেপারে প্লট করো, 0 0 এখানে, 8 0 এখানে, 0 4 এখানে, সমকোণী ত্রিভুজ এটা। তাহলে এটা 8 0, এটা 8 0, এটা হচ্ছে তোমার 0 4। তাহলে বলো অতিভুজের মধ্যবিন্দু পরিকেন্দ্র। আমি কি বুঝাতে পারলাম? তাহলে আমি যদি দেখতে পাই, এগুলি তো নোট, এগুলো বিশেষ নোট লিখে রাখতে হয় হাইলাইটেড পেন দিয়ে, পরবর্তীতে অ্যাডমিশনের সময় খালি এগুলো দেখে যাবা, রাইট? যে একটা সমকোণী ত্রিভুজ কখন কিভাবে গঠিত হচ্ছে, এছাড়াও গঠিত হয়, হয় না তা না,
কিন্তু স্পেশাল কেস এটা, এবং এই ধরনের অঙ্ক বেশি দেয় এমসিকিউ পারার জন্য 36 সেকেন্ড সময়। মানে এই টপিকসগুলো যারা পড়ে গেছে তারাই মানে সফল কাম, এটাই তো স্বাভাবিক কথা, সিম্পল কথা, ঠিক না? তাহলে বলো, এক জোড়া বিন্দুর, তিনটা বিন্দুর এক জোড়া বিন্দুর ভুজ সমান হবে, এক জোড়া বিন্দুর কোটি সমান হবে, আরেক জোড়া বিন্দুর কিছুই সমান হবে না। তাহলে যে জোড়া বিন্দুর কিছুই সমান না তাদের মধ্য বিন্দুই হচ্ছে পরিকেন্দ্র। তাহলে এরকম হাজার হাজার বিন্দু তুমি লিখতে পারো। এখন কি কি বিন্দু লিখতে পারবা দেখো, মনে করো 2, 3, এটা একটা বিন্দু লিখলাম, আরেকটা লিখলাম 2, 4, কি লিখতে পারবা কিনা বলো? লিখতে পারবা না? 2, 3, 2, 4, আরেকটা লিখলাম মনে করো 5, 3, লিখতে পারবা না? বলো, এই দুটা বিন্দুর কি সমান? এই দুটা বিন্দুর কি সমান? এই দুটা বিন্দুর কিছুই না। তাহলে এটাও ত্রিভুজ, তাহলে এর মধ্যবিন্দুই হচ্ছে পরিকেন্দ্র, তাহলে আর কি লাগবে, রাইট? তাহলে বিন্দু দিয়ে এরকম সমকোণী ত্রিভুজ গঠন করতে পারে, রাইট? আবার আরেকভাবে হতে পারে, সেটা হচ্ছে যে এই তোমরা এগুলি একটু সুন্দর করে নোট করে গ্রুপে একটু পোস্ট দিও, যার হাতের লেখা ভালো। তাহলে যারা ক্লাস করেনি বা পরে করবে বা অলস জাতি আর কি, তারা ওখান থেকে দেখে দেখে করবে আর কি, নিজে নিজে নোট করতে হয় আর কি। আরেকটা প্রশ্ন এরকম, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি আকৃতির সরল লেখা, এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরল লেখা যদি স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল না হয়, স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল না হয়, তাহলে এই সরল লেখাটা, তার ব্র্যাকেটে লেখা রাখো স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল নয়। সেক্ষেত্রে এই সরল লেখাটা সব সময় উভয় অক্ষের সাথে সমকোণী ত্রিভুজ গঠন করবে, যে কোনো সরল লেখা। বলো, এই সরল লেখাটা কি সমকোণী ত্রিভুজ গঠন করে না? এই সরল লেখা কি সমকোণী ত্রিভুজ গঠন করে না? এটা কি সমকোণী ত্রিভুজ গঠন করে না? এটা কি সমকোণী ত্রিভুজ গঠন করে না? সবসময় সমকোণী ত্রিভুজ গঠন করবে। তাহলে আমি যদি এখন প্রশ্ন করি এরকম একটা, যে 3x প্লাস 4y মাইনাস 12 ইকুয়াল টু 0, এই সরল লেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার পরিকেন্দ্র কত, এটা বলবে, রাইট? তাহলে এটা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ গঠন করবে, সমকোণী ত্রিভুজ গঠন করবে, তাহলে এটাকে লেখা যায় x/4 প্লাস y/3 ইকুয়াল টু 1। তার মানে কি, এই সরল লেখাটা কোনটা? এই যে এটা। তাহলে এখানে 4, 0 আর এখানে 0, 3, তাহলে এর মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু বের করতে পারবো না, ঠিক কিনা বলো? তাহলে যে কোনো সরল লেখা উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে সেই ত্রিভুজের পরিকেন্দ্র এমসিকিউ আসতে পারে, কি ঠিক কিনা বলো? তাহলে এই অঙ্ক আমাদের জীবন থেকে পরিকেন্দ্রের মানে এমসিকিউ আসার মতো প্রশ্ন বলে দিলাম আর কি, রাইট? এবার আসো লম্ব কেন্দ্র। লম্ব কেন্দ্র, তো সমবাহু ত্রিভুজের লম্ব কেন্দ্র মানে ভর কেন্দ্র, সমবাহু ত্রিভুজের লম্ব কেন্দ্র মানে হচ্ছে ভর কেন্দ্র। সমকোণী ত্রিভুজের লম্ব কেন্দ্র মানে হচ্ছে যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়, যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়। তাহলে সেটা লিখে রাখতে পারো যে সমকোণী ত্রিভুজের যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয় সেটি তার লম্ব কেন্দ্র। সমকোণী ত্রিভুজের তাহলে ভাইজান কি দাঁড়ালো বিষয়টা? সমকোণী ত্রিভুজের যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয় সেটি তার লম্ব কেন্দ্র, রাইট? সাধারণত লম্ব কেন্দ্র দিলে এই সমকোণী ত্রিভুজেরই দায়ী এমসিকিউ, রাইট? নইলে তো বড় ওই অঙ্ক ওই সময়ের ভিতরে পারা সম্ভব না, এই মানে ফাইনাল পরীক্ষায় বিশেষ করে
বাট অ্যাডমিশন টেস্টে কিন্তু দিতে পারে। সেগুলো আমরা ওখানে ওই গ্রুপে আলোচনা করব যে কিভাবে আমি সমকোণী ত্রিভুজ না হয়ে যদি একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ হয়, শীর্ষবিন্দুগুলো দিয়ে আমরা কিভাবে লম্বকেন্দ্র কি কি চিন্তা করে আমরা এমসিকিউ অ্যান্সার করতে পারি সেগুলো শিখব তখন। ঠিক আছে, কি ক্লিয়ার? তাহলে আমি যদি এখন বলি যে 3x + 4y + 7 = 0, এই সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার লম্ব কেন্দ্র কোথায়? তাহলে কোন বিন্দুতে সমকোণ উৎপন্ন করে? মূল বিন্দুতে। পৃথিবীর সব সরলরেখা, যে সরলরেখাগুলো অক্ষের সমান্তরাল না, তারা সব সময় সমকোণী ত্রিভুজ গঠন করবে উভয় অক্ষের সাথে, কিন্তু তাদের আবার কোন বিন্দুতে সমকোণ উৎপন্ন হয়? মূল বিন্দুতে। তাহলে মূল বিন্দুই হচ্ছে লম্ব কেন্দ্র 0 0, তাহলে অ্যান্সার হবে 0 0। যে বিন্দুতে সমকোণ উৎপন্ন হয় সেটা হচ্ছে লম্ব কেন্দ্র, রাইট? স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল নয়, হ্যাঁ এটা বলেছিলাম। মাইশা মালিহা ঠিকই বলেছে বাবা, শর্ত দিয়েছিলাম স্থানাঙ্কের অক্ষের সমান্তরাল নয়। ক্লিয়ার? এবার আসো যে নিচে এটা কি উঠতেছে বারবার? ও আচ্ছা, যাই হোক, তাহলে আমরা কি কি শিখলাম? ভরকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র। এবার শিখব অন্তকেন্দ্র। দেখো, অন্তকেন্দ্র আমি বের করানোর শেখাই এমসিকিউ এর জন্য, সূত্রগুলো মনে রাখতে বলি না। অন্তকেন্দ্র নির্ণয় করতে গেলে দেখবা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমার জানা আছে কিনা, যা যা জানা থাকতে হবে। এটিএম মানে 8 টু মেমোরি, ওকে? 1 বাহুগুলোর দৈর্ঘ্য, বাহুগুলোর দৈর্ঘ্য জানা থাকতে হবে, ওকে? 2 শীর্ষবিন্দুগুলো জানা থাকতে হবে, তাহলেই অন্তঃকেন্দ্র আমি বের করতে পারবো। যেমন দেখো, বিভক্তিকরণ সূত্রে অন্তর্বিভক্ত বিন্দুর ভুজ বের করার সময় কি করতাম? প্রত্যেকটা অনুপাত তার অপোজিট ভুজের সাথে গুণ হতো, ডিভাইডেড, ওই যে m1 x2 + m2 x1 / m1 + m2। আবার y = লিখতাম m1 y2 + m2 y1 / m1 + m2, রাইট? আর অন্তকেন্দ্রের ক্ষেত্রে যেটা হবে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অন্তকেন্দ্রের ভুজ যখন লিখবা, তো প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অপোজিট ভুজের সাথে গুণ করবা। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অপোজিট ভুজের সাথে গুণ, ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল। আর কোটি স্থানাঙ্ক বের করার সময় প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অপোজিট কোটির সাথে গুণ করবা, ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল। ওই যে অনুপাতগুলোর যোগফল লিখতাম না অন্তর্বিভক্তির সূত্রে, সেইটা আসলে। যেমন দেখো, আমি যদি এখন তোমাকে বলি যে 3x + 4y - 12 = 0, এই সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, এই সরলরেখাটি উভয় অক্ষের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, সেই ত্রিভুজের অন্তকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? অন্তকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? তাহলে তুমি সর্বপ্রথম চিন্তা কি করবা? দেখো, এটা মানে কি? x অক্ষ থেকে 4 অংশ কাটে, y অক্ষ থেকে 3 অংশ কাটে। দেখো, তুমি 12 পাশে নিয়ে এসে ভাগ করে দিলে, আর পিথাগোরাস থেকে এটুকু 5 বের করে নিবা। এটুকুর স্থানাঙ্ক 4 0, এটুকুর স্থানাঙ্ক 0 3, আর এখানে তো তোমার 0 0 আছে। কি ঘটনা সঠিক? তাহলে আমাকে বলো, আমি কি বলেছি তোমাদেরকে? x = কি বের করবা? প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অপোজিট ভুজের সাথে গুণ। 4 × 0 মানে 0, দরকার নাই। 5 × 0 মানে 0, দরকার নাই। 3 × 4 মানে 12, ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল। 3 আর 4 7 আর 5 12, 12 12 কাটতে পারো, দ্যাট ইজ 1, রাইট? তাহলে অন্তকেন্দ্র এখানে 1 ভুজ। এবার অন্তকেন্দ্র কোটি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অপোজিট কোটিগুলোর সাথে গুণ করবা। তাহলে এই বাহু ইন্টু এর অপোজিট কোটি 12, এই বাহু ইন্টু অপোজিট কোটি 0, এই বাহু ইন্টু অপোজিট কোটি 0, ডিভাইড বাই বাহুগুলোর যোগফল 1। তাহলে এই ত্রিভুজের অন্তকেন্দ্র 1 1। তাহলে কি এটা এমসিকিউ দিতে পারে না? কে ক্লিয়ার?
এবার ক্লিয়ার কিনা বলো? সালেক বিন হোসেন আলিফ, তুমি তো ভাই চান্স পেয়ে গেছো বুয়েটে কুয়েটে সব জায়গায়, তুমি আবার ক্লাস করতে এসছো কেন? তুমি এখন ছোট ভাই বোনদেরকে সহযোগিতা করো এবং আমাদের অ্যাপ নিয়ে একটু চিন্তা ভাবনা করো এবং তুমি ক্লাসগুলি একটু অ্যাপে সাজিয়ে দাও, তাও হয়। বসে আছো তো। ঠিক আছে। ওয়াই আরেকবার স্যার, ওয়াই মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য অপোজিট কোটির সাথে গুণ হবে। 4 × 3, 5 × 0, 3 × 0 ডিভাইডেড বাই বাহুগুলোর যোগফল। ঠিক আছে, তাহলে আমাদের সব ধরনের কেন্দ্র কমপ্লিট, ঠিক কিনা? এবার আসো সরলরেখার ঢাল। ঢাল কত উপায় বের করা যায়, ঠিক কিনা? বিভিন্ন উপায় বের করা যায়। দেখো, বিভিন্ন উপায়ে ঢাল বের করা যায়। সেটা হচ্ছে তোমার আগে তুমি এইভাবে নোট করবা যে ঢাল কত উপায় বের করা যায়। এটা হচ্ছে মূল কাহিনী এখানে, রাইট? এমসিকিউ করার জন্য যে দুটা বিন্দু থাকলে ঢাল বের করা যায়, সেই দুটা বিন্দু আমি সরল লেখা। এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ দেওয়া থাকলে ঢাল বের করা যায়। এক্স অক্ষের ধনাত্মক দিক না বলে এক্স অক্ষের সাথে কোণ বলতে পারে, সেক্ষেত্রে প্লাস মাইনাস আসবে, রাইট? তাহলে এক হচ্ছে দুটি বিন্দু থাকলে, দুটি বিন্দু, সেক্ষেত্রে ঢালের মান বের করা যায় কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, রাইট? আবার কোণ দেওয়া থাকলে এক্স অক্ষের সাথে কোণ, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, ধনাত্মক এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, রাইট? সেক্ষেত্রে তোমার আছে ঢাল হবে m = tan θ। এটা তোমরা সবাই জানো, রাইট? এটা নিয়ে আমার কিছু বলার নাই। 3 নম্বর কাহিনী, আবার দেখো এই কোণ থিটা আকারে দেওয়া থাকতে পারে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 30 ডিগ্রি ইত্যাদি, রাইট? আবার অনেক সময় এরকম বলা থাকবে থিটার মান ডিগ্রি দিয়ে দেওয়া থাকতে পারে, থিটার মানে রেডিয়ানে দেওয়া থাকতে পারে, রাইট? থিটার মান সাইন ইনভার্স দিয়ে দেওয়া থাকতে পারে। সাইন ইনভার্স মনে করো 3/5, রাইট? তার মানে এটাকে তোমাকে tan ইনভার্সে পরিণত করে tan ইনভার্সের পরে যেটা থাকবে সেটাই হচ্ছে তার ঢাল। তাহলে আমি যদি বলি ইনভার্স দিয়ে দেওয়া থাকলে, তাহলে তোমাকে দেওয়া থাকতে পারে cos ইনভার্স 4/5, তোমার দেওয়া থাকতে পারে tan ইনভার্স 3/4, তোমার দেওয়া থাকতে পারে cot ইনভার্স 4/3। তোমাকে বললো একটা সরল রেখা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে সাইন ইনভার্স 3/5 কোণ উৎপন্ন করে, ঢাল কত? তুমি সাইন ইনভার্সকে আগে tan ইনভার্স বানাবা, tan ইনভার্সের পরে যা থাকে সেটাই ঢাল। বলে এখানে tan ইনভার্সের উপরে কত আছে, সুতরাং এই কোণ উৎপন্ন করলে ঢাল হবে 3/4, প্রশ্নে দেওয়াই আছে। তাহলে এগুলোকে আগে tan ইনভার্সে কনভার্ট করে নিয়ে tan ইনভার্সের পরে যেটা থাকে সেটাই হচ্ছে সেই সরলরেখার ঢাল, রাইট? আর যদি y অক্ষের সাথে কোণ দেওয়া থাকে সেক্ষেত্রে ঢাল হবে tan of 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, tan of 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তাহলে y অক্ষের সাথে কোণ দেওয়া থাকলে ঢাল হবে m = tan of 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা, অর্থাৎ প্লাস মাইনাস cot থিটা, প্লাস মাইনাস cot থিটা y অক্ষের সাথে যদি কোণ দেওয়া থাকে, রাইট? তাহলে বিন্দু থাকলে ঢাল বের করা যায়, কোণ দেওয়া থাকলে মন লাগে, ঠিক আছে? আর যদি তোমাদের এমনটা থাকে যে একটা সরল রেখার আকৃতিতে দেওয়া থাকে x + by + c = 0, রাইট? এটার ক্ষেত্রে আবার কয়েকটা কেস আছে। তাহলে এই সরল রেখার ঢাল, সরল রেখার ঢাল -a/b, অর্থাৎ -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। আবার অনেক সময় বলবে লম্বা রেখার ঢাল,
এর লম্বা রেখার ঢাল তাহলে বি বাই এ, মানে ওর ঢাল বের করে ওর সাথে কত গুণ করলে -1 হয় সেটাই তো কথা নাকি। লম্বা রেখার ঢাল চাই, সমান্তরাল রেখার ঢাল চাই, রাইট? ক্লিয়ার? আরো আছে, কোন একটা সরলরেখার সাথে নির্দিষ্ট কোণ উৎপন্নকারী সরলরেখার ঢাল চাই। দেখো আরেকটা কেস হচ্ছে, কোন একটা সরলরেখার সাথে নির্দিষ্ট কোণ উৎপন্নকারী সরলরেখার ঢাল চাইলে এটা ইউজ করবা। tan phi এটা হচ্ছে নির্দিষ্ট কোণ, এটা ইকুয়াল টু প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 ইন্টু m2। এটা হচ্ছে নির্দিষ্ট কোণ উৎপন্নকারী কোন একটা সরলরেখার সাথে ফাই মানে মধ্যবর্তী কোণ, m1 মানে প্রদত্ত সরলরেখার ঢাল, আর m2 মানে তুমি যে সরলরেখা চাচ্ছ তার ঢাল, রাইট? এরকম হতে পারে, অনেকগুলো ঢাল হতে পারে, মানে ঢাল নির্ণয়ের অনেক কেস হতে পারে। এখন আসো, এই ঢালের উপর নির্ভর করে তুমি বলতে পারো যে কোন একটা সরলরেখা ঊর্ধ্বমুখী হলে ঢাল হবে পজিটিভ, নিম্নমুখী হলে ঢাল হবে নেগেটিভ। কাহিনী শেষ। দেখো এখানকার যত অঙ্ক আছে সব কমপ্লিট। বলছে এই রেখার লম্বা রেখার ঢাল কত, তাহলে আগে এই সরলরেখার ঢাল আসবে 3/2, তাহলে লম্বা রেখার ঢাল হবে -2/3। শেষ। একটি সরলরেখা এত বিন্দুগামী হলে ঢাল কত? কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর। ঠিক আছে? এবারে বলছে এই বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্ব অঙ্কন করা হলে এই লম্বটি এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে? তাহলে লম্ব রেখার আগে ঢাল বের করতে হবে। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব টানা হলো, কোন বিন্দু থেকে টানেছে সেটা কোনো ব্যাপার না। আগে বলো এর লম্ব রেখার ঢাল কি হবে? আগে এর ঢাল হচ্ছে তোমার √3, এর লম্ব রেখার ঢাল -1/√3। তাহলে tan 30 ডিগ্রি মান কত? 1/√3। তাহলে 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে 120 ডিগ্রি। এই যে 120 ডিগ্রি অ্যান্সার। শেষ। ঠিক না বলো? তাই কি না, সরি, tan 150 ডিগ্রি মান -1/√3। কারণ হচ্ছে tan 150 মানে কি 180 মাইনাস 30, এটা ইকুয়াল টু -tan 30 ডিগ্রি মানে কি -1/√3। তাহলে এটা শেষ। 150 ডিগ্রি মানে এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করবে, মানে তার ঢাল জানা থাকলে তো হবে। তো তাহলে তুমি বলেছ এর লম্বা রেখা, এই বিন্দুটাকে এমনি ফাও দেওয়া আছে কিন্তু এটা, এর লম্বা রেখার ঢালটা তোমাকে চিন্তা করতে হবে। এর ঢাল √3, এর লম্বা রেখার ঢাল -1/√3। তাহলে একটা সরলরেখার ঢাল -1/√3 হলে এটা স্থূলকোণ হবে। তাহলে কোন স্থূলকোণের টেনজেন্ট -1/√3? tan 150 ডিগ্রি, রাইট? কাজ শেষ। এগুলো ফিলিংস থেকে বলা যায় সব। আর কি আছে ঢাল? এগুলো কোনো ব্যাপার? বলো, তোমরাই বলো। এগুলো একটা অঙ্ক হইলো, বলো। এই রেখার সাথে লম্বা রেখার ঢাল, এর ঢাল তো -3, লম্বা রেখার ঢাল 1/3। শেষ। এই রেখাটির ঢাল 2 কই রে, 2 কই? শেষ। এই সরলরেখার ঢাল কত? 1/√3 কই? শেষ। লাও, এটা আবার ক্যালকুলাসের অঙ্ক দিয়েছেন, কি করব? এই বক্ররেখার 0, 1 বিন্দুতে অভিলম্বের ঢাল। তো এখানে ddx অফ y বের করে আগে ঢাল বের করে নিতে হয়। ddx অফ y ইকুয়াল টু 4x + 3 কোন বিন্দুতে? 0, 1 বিন্দুতে। তাহলে x এর মান 0 বসো, তাহলে আসলো 3। এটা স্পর্শকের ঢাল, তাহলে অভিলম্বের ঢাল হবে -1/3, তাহলে -1/3। শেষ। আর কিছু লাগে? বলো। ঠিক আছে? বেসিক থাকলে না এগুলো মনে করো তামা করা যায়। এ দেখো 8 নম্বর, এই সরলরেখার সাথে লম্বা রেখার ঢাল, আর এর ঢাল তো -7, তাহলে লম্বা রেখার ঢাল 1/7। এই সরলরেখার ঢাল 3/5। এগুলো কোনো অঙ্ক? বলো। এই রেখার 2, 3 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের ঢাল ওই যে আগের মতোই, ডিফারেন্সিয়েশন করে আগে স্পর্শকের ঢাল বের করো, তারপর আর লম্বা রেখার ঢাল। কি ক্লিয়ার কিনা? এগুলো সব হচ্ছে ক্যালকুলাসের অঙ্ক এখানে দিয়েছি। এই রেখাটির ঢাল কত? 4/3। শেষ। ঢালের কাহিনী শেষ। এবারে এখানে আসে সরলরেখার আদর্শ সমীকরণে নারী ভরি। মেন কাজ তো এখান থেকে আসলে, রাইট? তো আজকে আর না করি, কারণ ছেলেমেয়েরা এমনিতে দমে গেছে। ঠিক আছে? মেলা হয়েছে নাকি?
কি ক্লিয়ার? তাহলে আর একদিন, ঠিক আছে, দেখা গেল কালকে রাত্রেও ক্লাস নিতে পারি। আজকে এই পর্যন্ত থাক। খালিদ বিন সিদ্দিক এরা ক্যালকুলাসের অবশ্যই এখানে না বলি, কারণ ওখানে যায় তো বলবোই ভাইয়া। ভাই পাসওয়ার্ড কখন দিবেন? পাসওয়ার্ড দিব না রে। মোবাইল নাম্বার যেগুলো গুগল ফর্মের মোবাইল নাম্বার দিয়েছিলাম তোমরা পূরণ করার সময়, সেই মোবাইল নাম্বার দিয়ে রিকোয়েস্ট দাও। গুগল ফর্মের সাথে অবশ্যই মিলতে হবে। মাস্টার গ্রুপে যে ফেসবুক আইডি আছে সেই আইডি ব্যতীত কোনো আইডি থেকে ওখানে রিকোয়েস্ট দেওয়া যাবে না, 1 নম্বর শর্ত। মাস্টার গ্রুপে যারা 22 ব্যাচের স্টুডেন্ট পেমেন্ট করে মাস্টার গ্রুপে ঢোকা ছিল, কেবলমাত্র তারাই হচ্ছে এই 22 এর অ্যাডমিশন গ্রুপে ফ্রি ঢুকতে পারবে। অনেকেই বলতেছে যে ভাই আমরা সেকেন্ড ইয়ার আপনার কাছে অফলাইনে ছিলাম, তাদেরকেও তো আমি মাস্টার গ্রুপে অ্যাপ্রুভাল দিয়ে নিয়েছিলাম, কিন্তু তারা ওই গ্রুপে যেতে পারবে না। বাট যারা অফলাইন অনলাইন মাস্টার গ্রুপের স্টুডেন্ট, ঠিক আছে, অফলাইন অ্যাডমিশন বেসের স্টুডেন্ট, তারা ঢুকতে পারবে, ঠিক আছে। কিন্তু সেকেন্ড ইয়ারে যারা পড়েছে তারা প্রিপারেশন ব্যাচ বা অ্যাডভান্স অ্যাডমিশন ব্যাচে নাই, আবার মাস্টার প্রোগ্রামে পেমেন্ট করা নাই, কিন্তু সেকেন্ড ইয়ার হিসেবে ঢুকেছিল মাস্টার প্রোগ্রামে, তারা ওই গ্রুপে ঢুকতে পারবে না। আমি বিষয়টা কি ক্লিয়ার করতে পারলাম? এই ধরনের প্রচুর মেসেজ এসছে, এই মেসেজের উত্তর দিয়ে দেওয়ার আমি সময় পাই না। আসলে আমি কখনোই এর মেসেজ রিপ্লাই করতে পারি না। মাঝে মধ্যে যখন সময় পাই তখন 2-1টা রিপ্লাই করি, তাছাড়া রিপ্লাই করার সময় পাই না। আসলে একটা মানুষ কতই করতে পারে, সারা দিন রাত খালি ক্লাস নিতেই থাকবে, ঠিক আছে। তাহলে যারা মাস্টার গ্রুপে পেমেন্ট করে ভর্তি হওয়া আছে, রাইট, তাদের মোবাইল নাম্বার গুগল ফর্মে যেটা দেওয়া আছে সেটা দিয়ে তোমরা রিকোয়েস্ট পাঠাও, তাহলেই হবে, রাইট। তাহলে এই পর্যন্ত থাক।